এখন আমার লাইফে নিজের সাথে যে ঘটা একটা ঘটনা, এটা হচ্ছে 2018 সালের শেষের দিকে। আমি তখন স্টুডেন্ট, পাশাপাশি ওয়ালটনে জব করি। তো সেক্ষেত্রে জব করার পাশাপাশি আমি বাসায় যেতাম। তো বাসায় যাওয়ার রাস্তাতে আমার যে বাড়িতে যাওয়ার যে রাস্তা ছিল সেটা হচ্ছে একটা কাঁচা রাস্তা ছিল। তো কিছুক্ষণ আগালে ওখানে একটা চিতারবাড় ছিল, হিন্দুদের পোড়ানো হতো। তো সেখান থেকে আমার পিছনে একটা বিড়াল সে আমার পিছু নিচ্ছে। তো বেশ আমি একটু দুঃসাহসী ছিলাম বলে বলা যায়। তো সেখানে বিড়ালটা আমার পিছু কখনোই কোনোভাবে ছাড়তেছে না। তো এভাবে মোটামুটি বেশ প্রায় 5-7 মিনিট হেঁটেই চলতেছি, কিন্তু বিড়াল পিছিয়ে রয়ে গেছে। তখন আমার এক ফ্রেন্ডের ফোন দিলাম যে এরকম, তো আমার পিছনে তো একটা বিড়াল লেগেছে, তো আমি এখন কি করব। পরে সে আমাকে বলল যে তুমি এই ব্যাপারে কোনো কিছু আর উল্টাপাল্টা কোনো কমেন্টস করো না, ওকে বিড়াল বিড়াল বলে ডাকো, অন্য কিছু বলে ডাকো না। তো সেক্ষেত্রে আমি মোটামুটি আরও সামনের দিকে আগাচ্ছি। আমি খুব রাগান্বিত হয়ে বললাম যে তুই কে, বিড়াল নাকি অন্য কিছু? সেক্ষেত্রে সে তখন আমার সাথে বহুরূপী একটা আচরণ অটোমেটিকলি দেখে ফেললাম তার সাথে, যে অবাঞ্ছনীয় একটা রূপ সে আমার সামনে নিয়ে নিল। তখন আমি আস্তে আস্তে প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তখনও সে বিড়াল হয়ে আমার পিছে পিছে বাড়ি পর্যন্ত প্রায় চলে গেছে। যখন আমি রুমে গেছি তখন আমার পিছনে সামনে কেউ নেই, স্বাভাবিক অবস্থায় আমি। তো পরের 2 দিন পরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। তো সেখানে অসুস্থ হয়ে পড়ি, আমি বাবা মার একটা ছেলে ছিলাম, আমার ভাই বোন নেই। তো আমার বাবা মা খুব ভেঙে পড়ে এ ব্যাপারে, যে হঠাৎ করে ছুটিতে আসলো, কি হইলো। তো আমার মামার শাশুড়ি, উনি একজন কবিরাজ ছিলেন, তো ওনাকে ব্যাপারটা দেখালো। তো উনি বলল যে এরকম এরকম। তো ঢাকা থেকে আসার পথে ওর পিছনে একটা বিড়াল ছিল। তো বিড়ালকে কেন্দ্র করে সে সামনের দিকে আগাইছিল, বেশ ভালো কথা। যখন ওকে বাজে কিছু বলল যে বিড়াল নাকি তুই, অন্য কিছু সর, তো তখন তার সামনে সে অনেক বহুমুখী আচরণ শুরু করলো। সেখান থেকে তার অনেক জ্বর বা অনেক নানানভাবে আমি সিক হয়ে পড়লাম, অনেক শুকিয়ে গেলাম। তো সেখান থেকে আস্তে আস্তে বেশ কিছুদিন চলে গেল, প্রায় আমি সুস্থ হতে পারি না। আমার যে নানু ছিল, যে চিকিৎসক ছিল, সেও আমাকে চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে গেল। কিন্তু বাবা মা অনেক চিন্তায় পড়ে গেল। মাঝে মাঝে আমি ঘুমিয়ে থাকতাম, আমি অটো চলে যেতাম, ঘুমের মাঝে আমি বিছানা থেকে উঠে চলে যাইতাম। আমাকে মাঝে মাঝেই পাওয়া যেত না রুমের ভিতরে, যে আমি কোথায় জানি চলে গেছি। তো এরকম করতে করতে বেশ কিছুদিন হয়ে গেল। আস্তে আস্তে আমি অস্বাভাবিক হয়ে যাইতেছি, ফ্যামিলি থেকে অগোছানো হয়ে যাইতেছি, কারোর সাথে আমার কোনো কিছু বনে না। আমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছি না। বিশেষ করে বড় প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি রাতে রুমে থাকতে পারতাম না, হুটহাট করে কেউ না কেউ আমাকে ডাকতো, তখন আমি চলে যাইতাম। তো এভাবে বেশ কিছুদিন করতে করতে কারো কোনো কিছু পাচ্ছি না। আমি তো খুবই ভয়ে, বা আমার ফ্যামিলি মেম্বাররা সবাই খুবই আতঙ্ক হয়েছিল। তারপরে আমার পাশের গ্রামে একজন ইমাম সাহেব ছিলেন, ওনার কথা একজনে বলল। তো তারপরে তার কাছে যাওয়া হইলো। যাওয়ার পরে সে আমাকে হাজির না কি বলে, সেটাকে হাজির বলা হয়, হাজির বসালো। সেখান থেকে সেও একই কথা বলল, এরকম প্রবলেম হয়েছিল, তো আপনার ছেলে তো উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য ওর তো পিছ ছাড়বে না, ওর একটা ক্ষতি করে যাবে। তো তখন আমার গার্জিয়ানরা তাদের ওই জিনদের সাথে কথা বলতেছে যে আমার তো ছেলে মেয়ে নাই, আমার তো একটা ছেলে, তো ও ভুল করছে, সেক্ষেত্রে কি করলে এটার সমাধান হবে। তো তারা বলতেছে যে একটা কালো পাঠা দিতে হবে, এই চিতার পাড়ে যে কালো একটা পাঠা দিতে হবে, এবং সাদা একটা মুরগি দিতে হবে, আগরবাতি মোমবাতি ইত্যাদি নানান কিছু কথা বললো, এদের দিতে হবে। পরে তারা বলল যে আমি তো এত কিছু দিতে পারবো না, আমি একটা মুরগি এগুলা দিতে পারবো, তো প্লিজ একটু ওনার থেকে সরে যান, আমার একটা ছেলে এরকম খুব কষ্ট করে তাকে বড় করতেছে। তো এভাবে কন্টিনিউ চলতে চলতে মোটামুটি একটা তাবিজ দিল।
তো আমি বেশ খাবার দাবার খাচ্ছি, তো হুটহাট করে তাবিজ শরীর থেকে কোথায় কখন চলে গেছে আমি নিজেও জানি না। আবার সেই সেম অবস্থা, আমি বাসায় থাকতে পারি না, আমি হঠাৎ করেই চলে যাই। তো সেখান থেকে বেরোতে 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 প্রায় আমার 19-এর শেষের দিকে প্রায় 1 বছর আমি এই ভূতের মানে সম্মুখীন হয়েছি, এবং আমার বাবা আমাকে বা সবাইকে খুব মানে বিভ্রান্তির মধ্যে রেখেছিলাম। আমি নিজের থেকে না, এখন যেখান থেকেই হোক যেভাবে হোক কেন আমার প্রতি এরকম হয়েছিল। তো এটাই ছিল হচ্ছে আমার লাইফে ফার্স্ট ঘটনা অপূর্ব ভাই। সেকেন্ড ঘটনাটা হচ্ছে আমার এক ফ্রেন্ডদের সাথে হয়েছিল। এটা হচ্ছে আমার ফ্রেন্ডরা আমাকে শেয়ার করছে, খুব ভয়ানক একটা ঘটনা। এটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে। তো সেখানে একটা মহিলা, সে হচ্ছে আমার ফ্রেন্ডের ফুপি ছিল। তো ওনাদের গ্রামের ভিতরে এই আপনার হচ্ছে গাব গাছ, চিনেন কিনা জানি না। তো গাব গাছটা দেখতে অনেক ভয়ঙ্করই হয়, কালো কুচকুচে। তো সেখানে ওনাকে মানে মাঝে মাঝে ওনাকে নিয়ে যাইতো। সে আপনার গাব গাছের উপরে মানে বসে আছে, এমন উপরে বসে আছে যেটাতে আপনার মানে একজন মানুষ বসা কোনোভাবেই সম্ভব না, সেখানে সে বসে আছে। তারপরে তাকে খুঁজিয়ে খুঁজিয়ে তারপরে তাকে বের করা, তাকে মানে নামানো, এভাবে বেশভাবে কন্টিনিউভাবে চলতে থাকে। আর ওই গাব গাছ মানে ওইটা ছিল বাড়ির পিছনে। তো ওখানে মানুষ দিনের ব্যাপারে মানে দিনের আলোতে যেতে অনেকটাই ভয় পেত, কারণ প্রচুর গাব গাছ ছিল সেখানে, অনেক গাব গাছ ছিল, অনেক ভয় লাগতো। তো ওখান থেকে আমার ফ্রেন্ডের ফুপিকে মানে কালিয়ে বলে, যেটারে কালিয়ে ধরছিল। তো ওনাকে স্বামীর সংসার করতে দেয়নি, সে বাপের বাড়িতে চলে আসছে। তারপরে ওই কালিটার একটা কথাই ছিল যে সে অসময়ে দুপুরবেলা এই গাব গাছের নিচে আসছিল। তো তারপরে থেকে ওকে আমার ভালো লাগছে, ওকে আমি কখনোই কোনোভাবে ছাড়তে পারবো না। তো এভাবে বেশ কিছুদিন চলে যাইতেছে, ওনাকে মাঝে মাঝেই পাওয়া যায় না। সে সবসময় মানে উগ্রতা একটা ভাব, মানুষ সমাজে কারোর সাথে ওইভাবে কথা বলে না। এভাবে বেশ কিছুদিন চলতে 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 প্রায় অনেক দিন হয়ে গেল। তার সাথে কোনোভাবেই কোনো চিকিৎসক, ভালো কোনো চিকিৎসা বা কবিরাজ, হুজুর, মুন্সি মানে ওনাকে দেখে মানে একরকম অনেকেই কবিরাজ ভয় পেয়ে চলে গেছে। তো তখন ওইখান থেকে ওই ফুপিটা বেরোতে পারতেছে না, কোনোভাবে বেরোতে পারতেছে না। তো একটা সময় একদিন রাত 12টার দিক হবে মেবি, রাত 12টা বাজে, তখন আপনার ফুপিকে রাতে ঘরে পাওয়া যাচ্ছে না, মানে আমার ফ্রেন্ডের ফুপি, এটা ঘরে পাওয়া যাচ্ছে না। তো তাকে কোথায় কিভাবে পাবো, অনেক এলাকা খোঁজাখুঁজি করে তাকে আর কোথাও পাওয়া গেল না। দেন রাত 1টা বাজে সবাই এলাকার মানুষজন লাইট নিয়ে সেই গাব গাছের নিচে আসে। গাব গাছের নিচে এসে দেখে যে সে এই গাব গাছের টপে বসে আছে। তাকে দেখে সবাই অবাক, এবং কি সে উপর থেকে বলতেছে যে আমি এখান থেকে নামবো না, আমি তোকে বলছি যে তুই এখানে আসবি না, তারপরে তুই এখানে আসছস, তোকে না খেয়ে আমি ছাড়বো না, এরকম কিছু বলতেছিল। তো তারপরে তাকে বুঝায় সুঝে ওখান থেকে নামানো হলো। এভাবে কন্টিনিউ চিকিৎসা করতেছে কিন্তু কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না। তো দিন শেষে একটা পর্যায়ে চলে গেল যে তার অবস্থা, আমার ফুপির অবস্থা এমন হইল যে তার শরীরে জাস্ট হাড় ছাড়া কিচ্ছু নাই, সে এখন বিছানা থেকে উঠতে পারে না। মানে তার একটা মেয়ে ছিল, আমার ফুফাতো বোন, আমার ফ্রেন্ডের ফুপির মেয়ে। তো বিছানা থেকে উঠতে পারে না, তাকে নানান চিকিৎসা করানো হচ্ছে, কোনোভাবে কোনো ফল পাচ্ছে না। তো এই যে গাব গাছ থেকে যে এই কালি, এই ব্যাপারটা মানে সবারই একটা আতঙ্কর ব্যাপার। ওখানে দিনের বেলা ভর দুপুরে বা রাতে বা এরকম কোনো কিছু টাইমে কখনো তারা মানে কেউ ওখানে যেত না, কিন্তু আমার ফুপিকে ওইভাবে আর কি এই
কিভাবে এটা আক্রমণ করছে সেটা হচ্ছে বলে আসছি আমি, যে দুপুরবেলা সে কোনো কারণে আসছিল, সেখান থেকে তাকে মানে করা হয়, মানে কালিয়ে ধরে। তো দিন শেষে বরাবরই এভাবে রহস্যময়ভাবে জীবনযাপন আমরা পালন করতেছিলাম সবাই নিয়ে। তো একটা পর্যায়ে প্রায় বছর দুয়েক পর যখন সে বিছানা থেকে উঠতেই পারে না, হঠাৎ করে কোনো এক সময় সে আবারও সেই গাব গাছের উপরে রাতের বেলা, তাকে আর খুঁজে পাওয়া যায় না। দিন শেষে পরের দিন সকালবেলা ফজর নামাজের পরে তাকে একটা, এটার কি বলে হচ্ছে আপনার, এটার কি বলে হচ্ছে নদীর মাঝখানে যে বড় একটা আপনার থাকে, ওই মাটি খনন করে করে, যেখানে অনেক গভীর থাকে পানা, যেটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় পানা বলে থাকি, তাকে ওখানে মেরে ফেলা হয়েছে। তো আমরা দিন শেষে ওনার মরাদেহটা ওখান থেকে পাই। এটা ছিল আমার দ্বিতীয় ঘটনা। এখন তৃতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে ইনশাল্লাহ আশা করি সবারই অনেক ভালো লাগবে। সেটা হচ্ছে আদৌ পর্যন্ত এখন পর্যন্ত হয়ে যাচ্ছে বা চলতেছে কন্টিনিউ। সেটা হচ্ছে আমার আম্মুর সাথে, তার সাথে একটা ঘটনা। সেটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার পথে একটা বট গাছ, অনেক বড় একটা বট গাছ, এই রাস্তা ছাড়া আমাদের কোনো বাইপাস কোনো রাস্তা নাই বাড়িতে যাওয়ার। তো সেই বট গাছ থেকে তাকে একটা, এটা জিন বলবো না বা কালী বলবো না, কি বলবো আমি জানি না। তো আমার দেখান্তরে আমার নিজের চোখ দিয়ে এটা আমি দেখেছি, বারবার নয়, মানে কয়েক শতবার বলা যায়। তো তাকে বাড়িতে নিয়ে আসলাম, সে আসলো বেশ ভালো স্বাভাবিক অবস্থায়। তার সামনে কখনো মুর্শিদি গান কিংবা মানুষ মারা গেছে কিংবা বাচ্চা প্রসব করছে কিংবা অন্য কেউ এগুলা দেখে আসছে, তার সামনে দিয়ে গেলে ছায়া লাগলে, যেটারে বলে ছায়া লাগলে, তখন সে মানে অটোমেটিকলি হাজির হয়ে যায়। এবং হাজির হয়ে যায় এমন অবস্থায়, আমাদের বাসাটা ফ্লোর পাকা ছিল, তো খাড়া অবস্থা মানুষ ধুরুম করে আপনার ওই ফ্লোরে পড়ে যায়। তো যেভাবে মানে পড়ে যায়, তো মাথা ফেটে যাওয়ার কথা, কিন্তু তার কিচ্ছু হয় না। সে তখন হাজির বসে যা ইচ্ছা তাই বলে। সে কোরআন শরীফ তেলাওয়াত করে একদমে সূরা ইয়াসিন শেষ করে ফেলে। আবার একটু পরে উলু উলু দিচ্ছে হিন্দুদের মতো, মানে কারো মানে কোনো মানে কিচ্ছুই সে মানে না। তো এভাবে আমি তার সাথে এক্স্যাক্টলি, আবার আমার কথাটা ওনার সাথে যে আছে, উনি আমার কথাটা শুনে যে আমি তো তার একটা ছেলে, আপনি কেন আমার মাকে কষ্ট দিচ্ছেন। পরে সে বারবারই বলতো যে আপনার মাকে কষ্ট দেওয়ার পিছনে কিছু কারণ আছে, আপনার মা ভালো না। কেন ভালো না, কি করছে? কয় আপনার আম্মা আমার সাথে আমার কথা শোনে না। কি কথা শোনে না? কয় আমি যেখানে যাইতে মানা করি সেখানে সে যায়, আর যেখানে যাইতে বলি সেখানে সে যায় না। বললাম যে যেমন সে কোথায় যেতে পারবে বা কি করতে পারবে? তাকে শর্ত দেওয়া হইলো যে সে কোনো ভালো কাপড় পরতে পারবে না, সে একমাত্র তার বাপের বাড়ি অর্থাৎ আমার নানু বাড়ি ছাড়া কোথাও সে যেতে পারবে না, পাশে মানুষ মারা গেলে যেতে পারবে না, বাচ্চা প্রসব হলে যেতে পারবে না। তখন আমি তাকে বললাম যে এটা তো একটা মেয়ে মানুষের দ্বারা কখনোই পসিবল না। আমার কাকিরা ছিল, আমার মামিরা আছে যারা অনেক ক্লোজ, যারা মারা গেলে বা যাদের বাচ্চা প্রসব হলে যেখানে যেতে মানুষ বাধ্য, তো সেখানে তো যেতে হবে। পরে বললো যে না গেলে তাহলে তো আপনার আম্মুকে আমি ছাড়তে পারবো না। তো এভাবেই মোটামুটি সর্বোচ্চ ওনাকে, আমার আম্মুকে অনেকটা রাখার জন্য চেষ্টা করি। তো এভাবে সে, আমার গ্রামের মানুষ আমার আম্মুকে চিনতই না এরকম। তো অটোমেটিকলি রাত 11টা বাজে 12টা বাজে সে হুটহাট করে হাততালি দিতে 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 আপনার গাব গাছের দিকে চলে যাইতেছে যে আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। জীবের স্বামী জীবকে অনেক বাজে ভাষায় গালাগালি করে এবং জীব বিভিন্ন জায়গায় যায়, আত্মীয় বাড়ি যায়, অনেক সাজুগুজু করে থাকে। আমি কিন্তু বাসায় না, বা বাসায় কেউ নাই, কিন্তু আমার আশেপাশে গ্রামের মানুষজন যারা, তারা আমার আম্মুকে চিনে, যেটা শামীমের আম্মা। তো তারা মানে আটকানোর পর আমাকে ফোন দেয় যে শামীম ভাই কোথায় আপনি বা কোথায় আছো,
এরকম অবস্থা। পরে আমি চলে যাই, তাকে যে সেরা আমি একমাত্র আমার আম্মুকে যে এটা ধরে রাখছে আমার কমেন্টটা একটু সে শুনে, পরে ওনাকে আমি বাসায় নিয়ে যাই। এভাবে মোটামুটি প্রায় 10 বছর যাবৎ চলতেছে। আমার আম্মু প্রায় 100 কেজি ওয়েট ছিল, এখন 50-55 হবে কি না মানে বলা যায় না। তো এভাবেই প্রায় 10 বছর যাবৎ সে এইটা নিয়ে চলতেই আছে। নিজেরাও খুব মানে এমন একটা অবস্থার মধ্যে রয়েছে যে ঈদ, আমরা মুসলমান, ঈদের মধ্যে ভিতরে সবাই ভালো জামা কাপড় পরবো, হাতে মেহেদি দিব, সবাই আনন্দ উল্লাস করব, সেটাও আমার আম্মুর দ্বারা কখনো হয়ে উঠতেছে না বিগত 10 বছর যাবতে। এটা আমার জন্য এবং আমার আম্মুর জন্য, আমার ফ্যামিলি মেম্বারদের জন্য খুব কষ্টদায়ক। তো তাদের মানে সেই ভূতটা আদৌ সে জাইরা বলে নাকি কালী না জিন কি, এটা কিচ্ছুই বুঝতে পারি না। অনেক কবিরাজ ডেকে নিয়ে আসছি, যাদেরকে ছায়া দেখে আমার আম্মা লাঠি নিয়ে তাদেরকে পিটাইতে গেছে যে তোরা কি করবি, তোদের চেয়ে বড় বড় কবিরাজ আমার কাছে আসছে, তারা আমার চেহারার দিকে চলে যাইতে, তোরা তো এই সন্টু বন্টু কবিরাজ, এগুলো সর, তারা জায়গা তোর মেরে ফেলবো। কিন্তু আমার আব্বু অনেক জোয়ান জান ছিল, আমার আব্বু আমার আম্মুকে ধরে রাখতে পারে না, 4-5 জন মানুষে তাকে ধরে রাখতে পারে না। তো দিন শেষে লাস্ট পর্যায়ে তাকে একটা রিকোয়েস্টই করা হয়েছে যে আপনি আমার আম্মুর থেকে চলে যান, বিনিময়ে কি করতে হবে বলেন। তার শর্ত একটাই, নামাজ কালাম পড়তে হবে, কোনো জায়গায় যাওয়া যাবে না, আকশাক পোশাক পরা যাবে না, নানু বাড়ি ছাড়া কোথাও যাওয়া যাবে না। এভাবে প্রবলেম যে এটা তো কখনোই কোনোভাবে পসিবল না। আমার কাকির যদি মারা যায় কিংবা আমার কাকির যদি একটা বেবি হয়, আমার আম্মা হচ্ছে আমার মানে আমার বাপ চাচারা হচ্ছে 5 জন বড় জনের ওয়াইফ তিনি, তার মানে ওনার যাইতে বাধ্য। না গেলেই তো গ্রামের মানুষ এমনি তো নানান হিংসুটে, নানান ভাবে নানান কথা বলে যে আমার বাবু হয়েছে এই জন্য কেউ আসতেছে না বা আমি অসুস্থ আসতেছে না। তো তারপরে সে এটা মানতে পারে না, তো হঠাৎ করে মনের অজান্তে হলেও যায় বা কেউ দেখে আসছে, সেখান থেকে ছায়া লাগছে, আবার মানে হয়ে যায়। তো কন্টিনিউ এভাবে চলতেছে। লাস্ট পর্যায়ে একটা সময় মানে আমার আম্মুর এমন একটা অবস্থা, রাত বাজে তখন প্রায় 3টা, সবাই গ্রামের মানুষ সবাই তো ঘুমিয়ে গেছে, সে 3টা বাজে একাই উঠে মানে সে চলে যেতেছে। এই শুধু একটাই জবান না, হাততালি দিতে আমি বট গাছে চলে যাব। কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের গ্রামের মানুষের সহযোগিতায়, ইভেন আমার বা আরও ভাই বেটাদের সহযোগিতায় কখনো এখন পর্যন্ত এই 10 বছরের ভিতরে মানে আপনার বট গাছ পর্যন্ত যেতে পারে নাই। হয়তোবা গেলে হয়তোবা আমার আম্মুকে হারিয়ে ফেলতে পারি, এরকমটা সে মানে বারবারই এটা বলে থাকে। তো এভাবে আমার আম্মু একটা পর্যায়ে এমন অবস্থা হয়ে গেল যে সে আর কি মরার অবস্থায়, মানে সে মানে কথা বলতে পারে না, মানে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেল। তো খুব মানে চেষ্টা করতেছি যে ভালো একটা তান্ত্রিক বলেন, কবিরাজ বলেন, হুজুর বলেন চিকিৎসা নেওয়ার জন্য, কিন্তু এরকম কোনো কিছু এখনও পাইনি। জাস্ট শুধু যাকেই বলি সে একই কথা বলে যে তোমার আম্মু 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোনো জায়গায় যাওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, না এই একই টপিক নিয়ে পড়ে আছে সবাই। তো সেখানে তাদেরকে আমি একই কথা বলি। এবার এটা কিভাবে সম্ভব যে একমাত্র আমার নানু বাড়ি ছাড়া কোনো জায়গায় যাওয়া যাবে না বা যাইতে পারবে না, এটা কিভাবে সম্ভব? তো এভাবে মোটামুটি একটা পর্যায়ে মানে খুবই চলে গেছে। তো আস্তে আস্তে তারপরে একটা কবিরাজ দিন শেষে পেলাম হচ্ছে আমাদের গোপালপুর থানার সুতি গ্রাম। তো ওখানে একটা লোক বলল যে আমরা কোনো হাদিয়া নেই না, তো যদি আপনার আম্মা সুস্থ হয় তাহলে যদি আপনার মনে চায় আপনাকে হ্যাপি করার জন্য সেটা আপনি হ্যাপি করতে পারেন। পরে ওনার সাথে আমি ফাইন ডিল হলো যে ওকে ফাইন। তো ওনার কাছে আমি গেলাম, যাওয়ার পরে উনি এরকমভাবে চিকিৎসা মানে কন্টিনিউ দিতে যে মানে সব কবিরাজি একই কথা বলে, নামাজ কালামের প্রতি ফোকাস দিতে বলে। তো নামাজ কালাম আগের থেকেই পড়ে, কিন্তু ওই যে একটু সাজুগুজু করে কিংবা আত্মীয় বাড়ি যায়, এটাই তাদের বড় প্রবলেম ছিল। তো তারপরে ওনার সাথে চিকিৎসা নিতে মোটামুটি এখন আমার আম্মু মোটামুটি একটু সুস্থ, কিন্তু তার কাছ থেকে সেটা একবারে মানে চলে যায়নি। ওই তাবিজ বা ছায়া লাগলে তখন এটা বার হয়, কিংবা কোনো মুর্শিদি গান হোক
বা কোনো অনুষ্ঠানে হোক, আমার আম্মুকে কখনো মানে কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়া মানে আমি নিয়ে যেতে পারি নাই। তো কোনো জায়গায় যাইতে মানে দেওয়া হয় না, তাকে বাড়িতেই থাকে সব সময়। কিন্তু সে এখন পর্যন্ত অসুস্থ। তো আমার আব্বু এই ব্যাপারটা খুব মানে হাস্যকরভাবে নেয় যে এটা আমার আম্মু ফান করতেছে। আমার বাবার এটা একটা বড় একটা ব্যর্থতা, তাকেও জিনিসটা বুঝাইতে পারি না। তো মোটামুটি এই ছিল আমার লাস্ট মানে ঘটনাটা আমার আম্মুকে কেন্দ্র করে। তো আমি সবাইকে বলবো আমার আম্মুর জন্য যেন সবাই দোয়া রাখে, ইনশাল্লাহ সে যেন খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠে। আসসালামু আলাইকুম, আমি কেরানীগঞ্জ জিঞ্জিরা থেকে বলতেছি, আলামিন শিকদার। তো আমার প্রথম ঘটনা, আমি যাচ্ছি মানে কারাগার নিয়ে। কারাগারের ভিতরে একটা ঘটনা আমি এক কারালক্ষীর থেকে শুনি। তো কারালক্ষীর বয়স প্রায় 70 থেকে 75 বয়স। তো তার সাথে আমি কথাগুলা শুনি, খুব ভালো ছিল লোকটা। তো ও লোকটা আমাকে বলল যে তুমি জানো এই কারাগারের ভিতরে একটা কবরস্থান আছে, কবর আছে? আমি না, আমি তো জানি না। তো সে বলল যে ওই দেওয়ালের ওইখানে কোনায় একটা কবর আছে। তা আমি বলছি যে কবরটা কার, কিসের? তো বলছে যে এক আসামির কবর আর কি। তা আমি বিস্তারিত সমস্ত শুনলাম, যে বলল ওই আসামিটা নাকি আপনার সেলে বন্দি ছিল, তো ফাঁসির আসামি আর কি। প্রায় 36 বছর 35 বছর সামথিং এরকম হয়েছিল। তো সে একদিন বলল কি, তো ঈদের নামাজের সময়, কুরবানির যে ঈদ, ঈদের নামাজের সময় তো সুপার সাহেব আসে। আসার পরে তো সেলের থেকে তারা বের হয়। বেরোনোর পরে সুপার সাহেবকে বলে যে স্যার, আমি তো আমার অর্ধেক জীবনটাই তো কারাগারে কাটিয়ে দিলাম, তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। তো সে বলল যে কি রিকোয়েস্ট? তো সেই বন্দি ভাই বলল কি যে আমি ঈদের নামাজটা আমি বাইরের মসজিদে পড়ব। তো কারাগারের বাইরে আরেকটা মসজিদ ছিল, তো ওই মসজিদে নামাজ পড়বে। তো সুপার সাহেব, জেলার সাহেব বলল এটা সম্ভব না, তোমার এখানেই পড়তে হবে। তো সে বলল যে ঠিক আছে, আপনি যখন আমাকে অনুমতি দিচ্ছেনই না, ঠিক আছে আমি নামাজ পড়বই আর কি। সে সেভাবে কথা বলল। তে সুপার জেলার সাহেব বলল, তারপর জমাদারকে বলল, লক্ষ্মীদেরকে বলল যে সে মনে হয় পাগল হয়ে গেছে, সম্ভবত মেন্টালি সমস্যা আছে। তো সে এই সমস্ত কথা বলল। বলার পর সুপার সাহেবটা চলে গেল। তো সে আর নামাজ পড়লো না। তো সে আবার সেলের ভিতরে চলে গেল। যাওয়ার পরে তো সে সুপার সাহেব আর জেলার সাহেব আপনার জেলটা পরিদর্শন করে, নামাজটা পরিদর্শন করে, তারপর মনে করেন তারা বাইরের মসজিদে নামাজ পড়তে গেছিল। জেলার সাহেব, সুপার সাহেব, তারপর ডিপটি বলে আর কি, তারাও গিয়েছিল। তো নামাজের সময় যখন সুপার সাহেব যখন নামাজ শেষ হওয়ার পরে যে সালামটা ডাইন সাইডে ফিরেছে, ফিরানোর পর দেখে কি ওই বন্দি ভাইটা তার ডাইন সাইডে সেও নামাজ পড়তেছে। তো সুপার সাহেব যখন এই জিনিসটা দেখার পরে তারপর বাম দিকে সালামটা ফিরেছে, ফিরানোর পর তখন তার দিকে তাকাইছে, তাকানোর পর দেখে কি ওই লোকটা নাই। তো সে কনফিউজ ছিল বলতে তারপর জেলারকে বলল যে ওই আসামিটাকে কে ছাড়লো, তো যে এই লোকটা মসজিদে কিভাবে আসলো। তো তারা মানে তাড়াতাড়ি চলে যায়, জেলের ভিতরে প্রবেশ করার পর তো তারা জমাদার, তারপর যারা দায়িত্ববিন আছে, তো তাদেরকে বলল যে এই লোকটাকে কে বের করছে। তো তারা বলতেছে কি যে আমরা তো বের করে নেই, সে তো সেলের ভিতরেই আছে। তো যা দেখে কি ওই লোকটা সেলের ভিতরেই বসে রয়েছে। তো সুপার সাহেব, জেলার সাহেব যখন সেলের ভিতরে ঢুকার পরে তাদেরকে দেখে হাসার পরে বলতেছে স্যার, আপনি তো আমাকে অনুমতি দেন নাই, নামাজটা আমি তো পড়তে পারি নাই, আপনি আমাকে পড়তে দেন নাই, আমি তো ঠিকই নামাজ পড়ে আসছি, ঠিক আছে। তারপর বলে কি মানে তুমি কিভাবে গেছো, ঠিক আছে, তোমাকে কে ছাড়ছে? তো বলতেছে যে আমারে কেউ ছাড়ে নেই, আমি যেভাবে হোক গিয়ে আসছিলাম, নামাজটা পড়ে আসছি, আপনাকে আমি কথা দিয়েছিলাম যে আমি ওইখানে যে নামাজ ঠিকই পড়বো, বাইরের মসজিদে আমি ঠিকই ঈদের নামাজটা পড়বো।
তো এই সমস্ত কথা বলার পর পরে তারা চলে আসলো। তো চলে আসার পর জমাদার, তারপর ওইখানকার যে দায়িত্ব, যারা ভিতরে কারাগারের ভিতরে যাদের দায়িত্ব ছিল, তো তাদেরকে নিয়ে খুব একটা মিটিং করে যে এই লোকটা কিভাবে গেল। তো এই সমস্ত নিয়ে অনেক কিছু দেখে। তারপর ওই লোকটা এমনও ঘটনা তার মানে তার নিজের কাছে যে ঘটনাগুলো, তো অনেক বন্দি ভাইও দেখছে যে কারাগারের ভিতরে যে দেওয়ালটা, বড় দেওয়ালটার ভিতরে সে চারোদিক দিয়ে ঘুরে কিন্তু দেওয়ালের বাইরে আর যায় না, ভিতরে থাকে কিন্তু দেওয়ালের দিকে হাঁটে। তো এরকম করতে করতে অনেক মানুষ অনেক ঘটনাই দেখে। দেখার পরে তো একদিন হঠাৎ করে তো সেই লোকটা অসুস্থ হয়ে পড়ে। তাকে মেডিকেলে ভিতরে, কারাগারের ভিতরেই মেডিকেল ছিল, তো ওই মেডিকেলে ভর্তি ছিল। ঠিক আছে, ভর্তি ছিল। তারপরে জেলার ডিপটি আসলো তার কথা শুনবে বিদেয়, তো সাপ্তাহিক একটা ফাইল পড়ে। তো বৃহস্পতিবারে ফাইলটা পড়ে, মানে জেলটাকে আর কি পরিদর্শন করে আর কি, সুপার সাব, জেলার সাব আসে আর কি। তো আসার পরে তারপর ফার্স্ট টাইম ঢুকছে আর কি আপনার মেডিকেলে। তো ঢুকার পরে তো একদিন বলে, ওই দিনকেই বলে ফাইলের সময় যে স্যার আমার তো শরীরটা ভালো না, তো আমি যে কোনো মুহূর্তে আল্লাহ পাক আমাকে নিয়ে যেতে পারে। তো লোকটা খুব ভালো ছিল, মানুষের মুখ থেকে শুনছি নামাজ কালাম পড়তো, খুব আল্লাহ আল্লাহ লোক ছিল আর কি। ঠিক আছে, তো সে বলে যে আমার শরীরটা ভালো না, আমি মানে বেশি দিন মনে হয় বাঁচবো না, আমার জন্য দোয়া করবেন। আর আপনার কাছে একটা রিকোয়েস্ট করি, একবার তো রিকোয়েস্ট করছিলাম, আপনি আমাকে নামাজ পড়তে দেন নেই, বাইরে যাওয়ার অনুমতি দেন নেই। তো এই রিকোয়েস্টটা আমি করি, আপনি আমাকে এই রিকোয়েস্টটা আমার জন্য আপনি রাখেন। তো সে বলতেছে কি রিকোয়েস্ট করবা? তো সে বললো কি আমি যদি মারা যাই তাহলে আমার কবরটা যদি এই কারাগারের ভিতরেই থাকে। তো সে বললো কি এটা কি সম্ভব নাকি, কোনো কারাগারে কি ভিতরে কি কোনো কবরস্থান আছে বা দেওয়া যায়, এরকম তুমি শুনছো কি না? তো সে বলছে যে স্যার আমি আপনার কাছে এই রিকোয়েস্টটাই করলাম, আমি যদি কারাগারের ভিতরে বন্দি অবস্থায় মারা যাই, তো আমার কবরটা যদি এই কারাগারের ভিতরেই থাকে, আপনার কাছে এই রিকোয়েস্টটাই বলছে। আচ্ছা ঠিক আছে, তোমার এই বিষয়টা তুমি বলছো, আমি বিষয়টা আমি দেখবনি। তো এইভাবে কথা বলে আর কি চলে গেছে লোকটা। তো ওই লোকটা অনেক দিন পরেই মেডিকেলেই মারা যায়। তো যাওয়ার পরে ও মারা যাওয়ার আগেই সুপার সাবে রে একটা স্বপ্ন দেখাইছিল। ঠিক আছে, ঘুমানোর সময় তাকে স্বপ্ন দেখাইছিল আর কি, যে কোনো বিষয়ে একটা স্বপ্ন দেখাইছিল। তো ওই জিনিসটা ভয় পেয়ে আর কি সে যখন মারা যায় তখন ওই বন্দি ভাইটাকে কবর ওই বাইরেই দেয়, মানে ভিতরে দেয় আর কি। মানে বাইরে দেওয়ার প্ল্যান করছিল, তো ভিতরে পরে আবার দিছে। দেওয়ার পরে কবরটা এক ছিল আপনার টাওয়ারের এক কোনায়, ছোটোভাবে একটা দেওয়াল করে আর কি, কোনারভাবে তার কবরটা সুন্দর করে আর কি করছিল। তো যখন ওই সুপার সাব যখন তার মানে কারাগারের ভিতরে তো সুপার সাবটা মনে করেন যে বছর তিনেক পর পর বা 2 বছর বা 1 বছর পর পর সুপার সাব, জেলার সাব, ডিপটি সাব তারা চেঞ্জ হয়ে যায়। তো অন্য সুপার সাব আসছে, আসার পর বলতেছে যে জেল পরিদর্শন যখন করে, তো সে বিস্তারিত শুনে যে এই কারাগারের ভিতরে একটা কবর আছে আসামির। তো এই কবরটা কেন থাকবে পৃথিবীর ভিতরে? তো এই কোনো কারাগারের ভিতরে কবরস্থান নাই, তো কবরটা কিসের জন্য এই জায়গা থাকবে? তো সে তারপর যারা পুরানা লোক ছিল তারাও, খুব বন্দি ভাইরাও বলছিল, তা ফাইলের সময় ফাইল যখন দেয় তো এই বিস্তারিত অনেক বন্দি ভাইরাও বলছিল সুপার সাবকে। তো তো এ বলতেছে যে এইগুলো ফাইজলামি কথা, ফালতু কথা। তো এইগুলো বলে চলে গেছে। বলে চলে যাওয়ার পর তারা সিদ্ধান্ত নিছে যে এই কবরটা জেলখানার বাইরে দেওয়ার চেষ্টা করবে। তো তার 2 থেকে 3 দিন পর ওই কবরটাকে আপনার বাইরে দেওয়ার চেষ্টা করে। তো কবরটা ভাঙছে, ভাঙার পর ওই লোকটা যেভাবে শুয়ে রইছে, খুব মানে দাড়িওয়ালা লোক ছিল, তো যেরকমভাবে তাকে কবর দেওয়া হয়েছে সেরকমই সে শুয়ে আছে। অনেক বন্দি ভাইরা এরকমভাবে দেখছে, যারা মানে ওই যে আপনার কি বলে, ওই যারা ওই যে সাজাপ্রাপ্ত আসামি তারা দেখছে আর কি। তাদেরকে দায়িত্ব আছে যে এক এক জায়গায়, এক এক বাগানি জায়গায় আর কি পাহারা দেওয়া, তারা কাজ করে। তো ওই ভাইরাও দেখছে, দেখার পর তো তাকে যেভাবে কবর দেওয়া হয়েছে সেভাবেই তাকে দেখতে পায়। তারপর বাইরে একটা কবর খুঁজছে, খোঁজার পর বাইরে দিছে, দেওয়ার পরে
তার কিভাবে জানি তার পরের দিন রাত্রেই হঠাৎ করে ওই কবরটা গায়েবীভাবে দেওয়ালের মানে কারাগারের ভিতরে চলে আসে। তো এই সমস্ত দেখার পর খুব মানে কারাগারের ভিতরে এরকম আলোচনা সমালোচনা শুরু হওয়ার পরে ওই কবরটা আরই করে নেই। আর ওই সুপার সাপকেও স্বপ্ন দেখাইছিল, অনেক কিছু অনেকভাবেই স্বপ্নে দেখাইছে। তো ওই কবরটা আর করে নেই। তো আমার সাথে যেটা ফেজ হয়েছে, আমি যে ওয়ার্ডে থাকতাম, তো এই ওয়ার্ডটা খুব বড় ছিল। তো ওই ওয়ার্ডের ভিতরে দুইটা ওয়াশরুম ছিল। তো একটা ওয়াশরুমে একটা বন্দি ভাই মানে গলায় ফাঁসি দেয়, তো সে আত্মহত্যা করছে, মারা গেছিল। তো যাওয়ার পরে ওই ওয়াশরুমটা অনেক কিছু অনেক ভয়ভীতিও দেখাইছে অনেক মানুষকে দিয়ে। তো এইগুলা জেলার সাহেব সুপার সাহেবকে বলে এগুলা পরে ওই ওয়াশরুমটাকে পরিত্যক্ত অবস্থায় করছে। ওই ওয়াশরুমে আর কেউ যায় না। তারপরের থেকে আপনার শুরু হয়েছে আর কি নাইট একটা যে পাহারা বলে, নাইট মানে নাইটে পাহারা দেয় এক একজন বন্দি ভাইরা এক এক দিন পর এক একজনের পরে। তো আমিও এই সমস্তগুলো শুনি মানুষের মুখ থেকে। শোনার পর তো আমারও একদিন এরকম পাহারা পড়ছে রাত 1টা থেকে 3টা পর্যন্ত। তো ওই 1টার থেকে যখন 3টা পর্যন্ত পাহারা পড়ছিল, তো আমি খুব ভয় পাইছিলাম। মানে সব মানুষ শুয়ে রয়েছে, আমি একা একা গেটটার সামনে বসে আছি। তো আমার কাছে কেমন জানি লাগতেছে। তারপরও চিন্তা করতেছি যখন পাহারা যদি না দেই তাহলে আমার নামে রিপোর্ট হবে, রিপোর্ট হলে দেখা গেছে কেসটি বলে নিলে খুব গালিগালাজ বা যে কোনো কিছু করতে পারে, তারা চালান করেও দিতে পারে, এরকম মানে তারা এইগুলা করে আর কি। তো যাই হোক, তো আমি ওই ভয়তে আমি আর ঘুমাইনি, আমি আমার মতন দায়িত্ব আমার পালন করছি। তো 1টার থেকে 3টা পর্যন্ত যখন পাহারা দেই, ঠিক 2টা আড়াইটার দিকে সেম আমার সাথে ঘটনা ঘটে। কেউ ঘুম থেকে উঠে নাই, ওয়াশরুমে যায় নাই, আমি এতটুক দেখছি, আমি এতটুক শিওর। বাট যখন ওয়াশরুম থেকে মানে পানির কল ছাড়ার যে শব্দ আসে, পানি পড়লে কল যখন ছাড়া থাকে পানি পড়ে, এই শব্দটা আমার কানে আর কি শুনতে পাই। তো শোনার পরে তো আমি মনে মনে ভাবতেছি কেউ মনে গেছে জোরে কল ছেড়া এরকম করতেছে। তো মেবি 5 থেকে 7 মিনিট 8 মিনিট 10 মিনিট সামথিং এরকম যায়। যাওয়ার পরে তো আমি বলতেছি যে একটা মানুষ তো এতক্ষণ থাকার কথা না, ঠিক আছে কে? তো যায় আমি মানে ওয়াশরুমে প্রবেশ করলাম, করার পরেই আমি দেখতেছি মানে যে কলটা ছাড়া কেউ নাই, ঠিক আছে। তো আমার শরীরের হাত পাওটা মানে পুরো ঠান্ডা হয়ে গেল, শরীরের পশমও পুরো খাড়া হয়ে গেল। পরে আমি কলটা বন্ধ করছি, বন্ধ করে চালু করে আমি আমার জায়গায় বসে পড়ছি। বসার পরে তো কিছুক্ষণ পর একটা লোক উঠলো, উঠার পর ওয়াশরুমে সেও গেল। যাওয়ার পর বলতেছে কি ভাই কলটা ছাড়া কে এইভাবে কল ছেড়ে গেছে? আমি কি ভাই আমি তো একটু আগে কল বন্ধ করে আসলাম, তো কে গেছে আর আমি খেয়াল করি নেই। তো বলতেছে ভাই আপনি কে গেছে এগুলো দেখবেন না? তা আমি বলতেছি ভাই আমি খেয়াল করতেও না পারি। তো সে সেভাবে কথা বললো, সে ওয়াশরুমের থেকে বের হয়ে গেল। পরে বের হয়ে যাওয়ার পর যখন আমার পায়ের নিচে একটা কয়েল থাকে, মানে মশা খেদানোর যে কয়েল, ওই কয়েলটা দেখি নিভে গেছে। তো আমি কয়েল জ্বালানোর সময় যখন কয়েলটা যখন জ্বালানোর পরেই দেখি মানে ওই ওয়াশরুমের ভিতর থেকে একটা বিড়াল, সাদা বিড়াল আমার পায়ের নিচ দিয়ে এমন স্পিডে মানে দৌড় মারলো, ল্যাঞ্জাটা খুব মোটা ছিল, এমন স্পিডে দৌড় মারলো। তা আমি বিষয়টা আমি ভাবতে পারিনি যে কি হলো এই জিনিসটা। আর বিড়াল যে মানে আমার নিচ দিয়ে যদি পায়ের নিচ দিয়ে যদি যায় তাহলে তো আমি অবশ্যই দেখব। হ্যাঁ, তারপর ও আর ওয়াশরুমের পিছনেও কোনো মানে মানে কোনো গ্রিল টিলিল ছিল না যে ওইখানকার যে টপকে যে সে আসবে। তো এরকমটাও বিষয়টা আমি ভাবতেছি যে বিড়ালটা কিভাবে গেল কিভাবে আসলো। তা আমি ভয় পেয়েছি। তার কিছুক্ষণ পরেই এক কারালক্ষী ভাই, তো তাদেরকেও তো নাইট পাহারা পড়ে, তো তারা আসছে, আসার পরে প্রায় 3টা পৌনে 3টা বাজে সামথিং এরকম। তো সে আসার পর গুনতি মুন্তি নিয়ে গেল। তো সেও আসার পর না আমি কিরকম জানি একটা চমকে গেলাম, ভয় পাইলাম হঠাৎ করে যখন রাত্রে এই জিনিসটা ভয় পাইছি। তা আমারে সে আমার মানে ফেস দেখে তো সে কইলো যে কী রে তুই এত মানে টেনশনে আসিস নাকি এত রাতবেলা? আমি কি না খুব টেনশনে নেই, কেমন জানি একটা ভয় পেয়েছি। তো সে বললো যে কী ভয় পেয়েছে? আমি কি বলছি যে এই ওয়াশরুমে কিছুক্ষণ বসে দিয়েছি, ওয়াশরুমেতে অটোমেটিকলি কল ছাড়া পানি পড়তেছে। তো আর এক ভাই গেছে, যাওয়ার পরে সেও দেখে কল ছাড়া হ্যাঁ পানি পড়তেছে। সে আমার সাথে চিল্লাপাল্লা করলো যে কি পাহারা দেন আপনি, লোক দেখেন না? তো সে সেভাবে কথা বললো, সে তার জায়গায় শুয়ে পড়লো। শুয়ে যাওয়ার পর কিছুক্ষণ পরে আমি যখন কয়েলটা জ্বালানোর পরে তো সে দেখে কি ওই ওয়াশরুম থেকে
অটোমেটিকলি একটা বিড়াল চলে গেল আমার পায়ের নিচ দিকে। তো এই জিনিসটা আমি দেখলাম, তাকে আমি বললাম কারলকে, সে তো বললো যে ওই ওয়াশরুমের ভিতরে তো এক আসামি তো গলা দড়ি দিয়ে মারা গেছে, তুই জানিস? আমাকে না, আমি তো শুনছি যে ওয়াশরুমটা পরিত্যক্ত অবস্থায় ছিল, মানে প্রথম যে ওয়াশরুমটা ওই ওয়াশরুমের কথাই বলছে। আচ্ছা ঠিক আছে, তুই তোর পাহারা দে, আর তোর তো সময় শেষ মনে হয় সম্ভবত, আর যার পাহারা ঠিক আছে তারে ঘুমের থেকে উঠে পরে আমি তারে ডাক দিয়ে তারপর আমি আমার মতন ঘুমিয়ে গেছি। তো এই ছিল আমার কারাগারের প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার সাথে ছোটোবেলার একটা ঘটনা। যখন আমার বয়স ছিল 10 থেকে 11 বছর, তখন আমি খুব মানে দুষ্টামি করতাম, বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা মারতাম, সাইকেল নিয়ে ঘোরাফেরা করতাম। তো একদিন হঠাৎ করে আমাদের কেরানীগঞ্জ চিতাখোলা একটা জায়গার নাম আছে, তো আবার ওই চিতাখোলার আগে একটা আর্মি ক্যাম্প ছিল, ওই আর্মি ক্যাম্পের হাতের ডাইন সাইডে একটা শ্মশান ঘাট ছিল, ঠিক আছে। তখন তো মাটির রাস্তা ছিল, অনেক আগের কথা, প্রায় 17 থেকে 18 বছর সামথিং এরকম ওই সময়ের কথা। তো আমার নিজের সাথে ঘটছে। তো আমরা ফ্রেন্ড সার্কেল মিলে সবাই মিলে আমরা সাইকেল দিয়ে মানে পোস্তগোলার দিকে আমরা চলে যাই, মানে ঘুরতে আর কি। যাওয়ার পরে তো এক এক বন্ধু বান্ধব আমাকে বলতেছে যে ওইখানে তো একটা শ্মশান ঘাট আছে, চল আমরা যাই দেখি লাশ কীভাবে পুড়ে। তা আমি বলতেছি ওইখানে যাবি কে তোরা? তোরা বলতেছে চল, মানে ওরা ফাইজলিমি আর কি করে আমার বলতেছে কি, হিন্দু যখন পুড়ে তখন নাকি এই যে হিন্দু পোড়ার সময় নাকি গাছের ভিতরে ফাল পারে আর কি, ঠিক আছে, রক টক টান দেয়, তো এই সমস্ত বলে। তা আমার বলতেছি তোরা এই সমস্ত মানে ফাউল কথা বলতেছিস। তা আমার কয় না, এগুলো সত্যি। তা আমি আবার ওদের সাথে পাল্লা দিয়ে যাই। যাওয়ার পরে তখন বিকেল 4টা থেকে 4:30 বাজে সামথিং এরকম। তারপর যাওয়ার পরে দেখি কি ওই শ্মশান ঘাটে একটা লাশ পুড়তেছে, সামনাসামনি যাই দেখছি। তো ওই শ্মশান ঘাটের পাশে একটা ছিল পুকুর, ওই পুকুরটার এখানে দেখলাম ওই যেই লাশটা পুড়ছে ওই লাশের ছাই ওই পুকুরের ভিতরে ভাসাইয়া দিল। তো দেওয়ার পরে তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, মন্দিরও ছিল, তারপর ওই মন্দিরটাও দেখলাম। দেখার পরে যখন আমি আমার বাড়ির পথে যখন আমরা সবাই মিলে রওনা দেই, তো রওনা দেওয়ার পথে মাটির রাস্তা ছিল, তো আর একটা ছোট একটা কাঠের পুল ছিল, আর নিচ দিয়ে আঁকাবাঁকা একটা পুষ্করিণীর মতো খালের মতন আর কি ছিল আর কি। তো ওই যখন ব্রিজে মানে কাঠের যে পুলটার সামনে আমরা যাওয়ার পরে ওরা দেখি পুল পার হয়ে গেছে। তা আমার সাথে এরকম ঘটনা হয়েছে যে হঠাৎ করে দেখলাম হুড় হুড় করে মানে মানে বাতাস আসতেছে আর ধুলাবালু উঠতেছে প্রচণ্ডভাবে। তো আমি আর মানে কাঠের পুলটা আমি আর পার হতে পারিনি, আর তারা চলে গেছে খুব দ্রুতভাবে, আর তারাও ভাবে নাই যে আমি তাদের পিছনে পড়ে গেছি। তো যখন তারা চলে গেছে তা আমি আল্লাহ আল্লাহ করতেছি যে কি হইতেছে, আমি তো পার হইতে পারতেছেন। তো আমি কাঠের পুলের মাঝখানে কোনো রকমভাবে গেছি, যাওয়ার পরে সাইকেলটা মানে ফালাই দিচ্ছি, আমি সম্ভবত ফালাই দিছিলাম। তো আমি কাঠের পুলের কাঠ ধরে আমি খাড়া রয়েছি, খাড়া রওয়ানোর পর এখন প্রায় দেখি কি মানে অন্ধকার হয়ে যাচ্ছে, হ্যাঁ, আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তেছে। তো কিছুক্ষণ পর দেখতেছি কি আমার শরীর হাত পা পুরা মানে মানে ভার হয়ে গেছে, ঠিক আছে, পশম টসম খাড়া গেতেছে। তো আমার কাছে খুব ভয়ানক মানে খুব খারাপ লাগতেছে যে আমার সাথে এগুলো কি ঘটতেছে। তো হঠাৎ করে দেখলাম যে একজন ব্যক্তি মানে ওই কাঠের পুলের আগের থেকে আর কি একটা লোক আসতেছে, মানে লাইট মারে। তো আমার চোখের পাশে মারে লাইটটা পরে মাইরা দেখে যে আমি ওইখানে বসা, ঠিক আছে, সাইকেলের সামনে বসা, আমার সাইকেল পাশে ফেলো না, আমি ওইখানে বসে কাঁদতাছি। তো আমার বলতেছে ওই মুরব্বিটা যেরকম দেখলাম, তো ওই মুরব্বিটা ছিল ধুতি পরা, সাদা ধুতি পরা, মানে হিন্দু মুরব্বিরা যেভাবে ধুতি পরা থাকে সেরকমভাবে। তো তার মাথা কোনো চুল নাই, খালি পিছনে একটা মানে ছোট একটা মানে টিকলি আর কি এরকম দেখলাম। তো খুব বয়স্ক আর কি মুরব্বি, মানে যে মুরব্বিরা যেরকমভাবে যে গুজা করে হাঁটে, ঠিক আছে, তো সেরকমভাবে দেখলাম। তো দেখার পর সে আমার বলে যে তুমি এত রাত্রে এখানে কি করো, তুমি এখানে বসে রয়েছো কেন? তা আমি বলতেছি কি আমি তো এখানে শ্মশান ঘাটে গেছিলাম, যাওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আসছিলাম, আসার পরে দেখি কি এখানে বাতাস টাতাস শুরু হওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেল সবাই চলে গেল, আমাকে পিছনে রেখে আমি আর যাইতে পারি নাই। তো আমি খুব ভয় পাইতেছি, রোডও চিনতাছি না। তো মুরব্বী আমাকে বললো কি তুমি আমার সাথে চলো। তা আমি আমার সাইকেল
উঠানোর সময় যখন আমি উঠাইছি না, তখন ওই মুরব্বিটা মানে সোজা হয়ে খাড়ালো আমার কাছে মনে হচ্ছে, ঠিক আছে। সোজা হয়ে খাড়ালো, খাড়ানোর পর তো আমি সাইকেলের উপরে বসি নাই, তো সাইকেল এক হাত দিয়ে ধরা চালাতে চালাতে আমিও হাঁটতে হাঁটতে গেতেছি। তো মুরব্বিটা আমার পিছে যতটুকু দেখতেছি, তো সে আবার লাইট মারতেছে, আমি এতটুকু দেখলাম। দেখার পরে যখন মাটির রাস্তার থেকে যখন মানে পাকা রাস্তা উঠবো কিছু দূর, তো উঠার আগেই মানে পাকা রাস্তা ওঠার আগেই আলো রাস্তা, তো পিছনে ফিরেই আমাকে বললো কি, তুমি এখন যাও, তুমি তো এখন যাইতে পারবা, তুমি যাও। তো এই কথা বলে আমি যখন এই কথাটা যখন বললো, তখন আমি পিছে ফিরে তাকায় দেখলাম যে ওই লোকটা নেই। তে আমি হঠাৎ করে ভয় পাইছি, তো ভয় যাই পাক, যা পাওয়ার পাইছি, বাট এখন তো আমি মানে আলো রাস্তা আইছি, এখন আমি রোড গার্ড চিনতে পারবো। কিন্তু ওই সময় আমি যখন আলো রাস্তায় যখন গেলাম, তখনই আমার সেন্সনেস হারায় যায় আর কি। আমার এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আর আমার আরেকটা ঘটনা হচ্ছে তৃতীয় ঘটনা। আমার আম্মার সাথে যখন আমি রাগারাগি বাসার থেকে করে আমি বাসার থেকে বের হয়ে যাই। বের হয়ে নিয়ে যাওয়ার পর আমার আমি ম্যারিড ছিলাম, তো আমার ওয়াইফকে নিয়ে আলাদা হয়ে যায়। তো একটা ফ্ল্যাট বাসা দেখি, তো বাড়িটা ছিল 7 তলা, তো নিচতলা ভবনে আপনার একটা ফ্ল্যাট খালি ছিল। তো ফ্ল্যাটের ভিতরে একটা ঘটনা ঘটছে। তো আমরা যখন উঠছি ফ্ল্যাটে, তখন আমাদেরকে ম্যানেজার, মালিক, তারপর আশেপাশে যারা ভাড়াটা ছিল, তারাও আমাদেরকে কিছু বলে নাই যে এই সমস্ত ঘটনা ঘটছে। তো আমরা যখন ফ্ল্যাটটা ভাড়া নেওয়ার পরে, তো মাস দুয়েক এরকম থাকতে তো কেমন জানি আমার ওয়াইফ বলে যে আমি ঘরে থাকতে পারতেছি না, আমার কাছে কেমন জানি বিরক্ত বিরক্ত মনে হয়, কেমন জানি আমার কান টান মানে আটকায় রাখছে, ঠিক আছে, মানে স্তব্ধ, মানে বাইরের কোনো শব্দ টব্দ কোনো কিচ্ছুই শোনা যায় না। তো এরকম আমি যখন দোকান থেকে যাই, তো সে এই সমস্ত কথাগুলো বলে। তা আমি বলতেছি তুমি তো আগে তো এইগুলা তো হয়নি, তো ইদানিং এরকম হচ্ছে কেন? তো আমি বললাম কি, তোমার মনের কিছু ভুল আছে, তুমি নামাজ কালাম পড়ো, তো আল্লাহ দিলে সব ঠিক হয়ে যাবে। তো যখনই সে নামাজ কালাম পড়া শুরু করে, তখনই তার ভিতরে এরকম কিছু কাজ করে যে রাতবেলা ঘুমাইলে তার কান চেপা রাখছে। আর কেমন জানি মানে ডাইনিং স্পেস যেটা বলে, তো ডাইনিংয়ে দেখে কি মানে মানে কালো একটা ছায়া মানে ঘরে প্রবেশ করতেছে, মানে যে আমার রুমের যে পর্দা ছিল, ওই পর্দাটা মানে সরে মানে ওই ছায়াটা ঢুকতেছে, শো এগুলা ও দেখতেছিল আমার স্ত্রী। তো দেখার পরে তো সে হঠাৎ করে আমাকে ডাক দেয় যে এমন এমন, তুমি উঠো। পরে লাইট জ্বালা দেখে কিচ্ছু নাই। তো এরকম বিস্তারিত অনেক কিছু দেখে। দেখার পরে তো সে বলতেছে যে এই সমস্ত আমার সাথে ঘটতেছে, যে কারণ কি? তা আমি বলতেছি তুমি মনে হয় ভয় টয় পাইছো। তো আমি আবার হুজুরের কাছে নিয়ে যাই, আমাদের মানে বাড়ির যে গল্লি, তো ওই গল্লিটার শেষে মাথায় একটা মসজিদ ছিল, ওই মসজিদে ইমাম সাহেব থেকে আমি পানি পড়া নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর তারপর পানি পড়া খাওয়ানোর পর পানি টানি মানে ছিটাই, সন্ধ্যাবেলা ছিটানো দেওয়ার পর আল্লাহ দিলে কিছু হয় না। তারপরে অনেক সময় নামাজ কালাম যখন পড়ে, তখনই নামাজ কালামের পরেই তার সাথে অনেক কিছু ঘটে যায়, যে তার কান চাইপা ধরে, ঠিক আছে, মানে কানে যেরকম চাইপা ধরলে যেমন স্তব্ধ, মানে কোনো কিছু শোনা যায় না, তো সেরকমভাবে সে এই সমস্তগুলো ফেস করে। তো ফেস করার পর তারপর দেখে এই সমস্ত ছায়াটা দেখে। তো একদিন হঠাৎ করে পাশের বাড়ির একটি মেয়ে, মানে বয়স তার মনে হয় সম্ভবত 12 থেকে 13 বছর ছিল। তো ওই মেয়েটা আমার ওয়াইফকে বলতেছে যে আন্টি আন্টি আপনি কি এই বাসায় থাকেন নাকি? কয় হ্যাঁ, আমি তো এই বাসায় থাকি নিচতলায়। পরে বলতেছে কি আন্টি আন্টি এই নিচতলায় যে ঘটনা জানেন? কয় কি ঘটনা? তো সে বলতেছে যে আমি বলুম, কার কাছে বললেন না। কয় ঠিক আছে তুমি আসো তাহলে আমাদের ঘরে আসো। তা আসার পরে তো সে রুমে যায়, যাওয়ার পরে সে এই সমস্ত কথা বলে যে এই রুমে তো একটা মহিলা ছিল, সে তার হাজবেন্ড ছিল আর কি উকিল। তো তার একটা ছেলে ছিল, একটা মেয়ে ছিল। তো মেয়েটা বিয়ে হয়ে গেছে, ছেলেটা পড়াশোনা করতো, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতো। তো ওই তার হাজবেন্ড তো বাসায় মাঝে মধ্যে আসতো না। তো
আসতো না। তারপর ওই মহিলাটা নাকি এক মানে একটা লোকের সাথে আর কি সম্পর্ক ছিল। তো ওই লোকটা মানে পুরুষ লোক সম্পর্ক ছিল, যখন রুম খালি ছিল তখন তারা বলে ওই ফ্ল্যাটের ভিতরে গল্প করার পরে যে কোনো বিষয়ে কথাবার্তি বলতেছিল। তো মানে নেগেটিভ টাইপের কি আর কি কথাবার্তি বলতেছিল। তার ছেলে কলেজের থেকে আসার সময় তো বাড়িতে যখন ঢুকে, তার ফ্ল্যাটে যখন ঢুকার পর দেখে কি ওই পুরুষ লোকটা তো আর তার মা, তো এই সমস্ত কথা আর কি মানে বাইরের গেটের থেকে আর কি সে শুনতেছে আর কি। মানে বাইরে একটা ফাঁকা একটা জায়গা আছে আর কি, জ্বালানা ফাঁক দিয়ে আর কি ছোট একটা, ওই ভিতরে আর কি কথা বলে আর কি বাইরে শোনা যায় আর কি। তো ওই কথাগুলো যখন শুনতেছে পুরুষ লোকের, তখন বলতেছে যে ভিতরে কে, তাও ভিতরে অনেকক্ষণ বাইরের থেকে কথা শুনে তারপর ভিতরে গেছে, যায় দেখে কি ওই লোকটা। তো ওই ছেলেটা নাকি এই সমস্ত কথাগুলো শুনতে পায়। তারপর ওর ফ্রেন্ড সার্কেলকে বলে নাই, আরেকটা খুব বেস্ট ফ্রেন্ড ছিল, তো এই সমস্ত কথাগুলো বলছে। তো বলার পরে তার দিক দিয়ে অনেক খুব খারাপ লাগছে। লাগার পর তো তার মা যখন বাজারে যায়, তো বাজারে যাওয়ার সময় তার 4 দিন থেকে 5 দিন পরেই সে ওই যে গেটটা ছিল, মানে ফ্ল্যাটে প্রবেশ করার সময় যে গেটটা ছিল, এই গেটের এখানে একটা গ্রিল ছিল, ওই গ্রিলের দিকে গলায় দড়ি দিয়া ঝুলা রইছে। তো তার মায় যখন বাজার থেকে আসে, তো এই অবস্থায় তাকে দেখার পর তারা অনেক ভাড়াটিয়াকে ডাক দেয়, ডাক দেওয়ার পরে দেখায়, তারপর বাড়িওয়ালা ম্যানেজার তারা সবাই আসে। আসার পরে তারা মনে করেন থানায় ফোন দিছে, তারপর পুলিশ প্রশাসন আসছে। আসার পরে ও তাকে নিয়ে যাওয়ার পর এই ছিল ঘটনা, আমার তৃতীয় ঘটনা। এখন আমার 4 নাম্বার ঘটনা বলতে চাচ্ছি। সেই ঘটনা হলো আমার বড় বোন জামাই, তো তার সাথে 7টা জিন ছিল, হিন্দু মুসলিম মিলিয়ে আর কি। তো জিন আমি শুনতে চাইছি যে বোনের মুখ থেকে, বোন জামাইয়ের কাছে, যে কিভাবে তার সাথে জিন থাকে, মানে আমি জিনগুলো দেখবো। তা আমি বড় বোনকে আমি বলি দুষ্টামি করে, কয় এই সমস্ত দেখার তোর দরকার নেই। তো একদিন আমি গ্রামে গেছি, দুলাভাইয়ের গ্রামে গেছি। যাওয়ার পরে তো বোন জামাই আমাকে বলে কি, চলো আমরা বাজারে যাই। তাই আমি বলছি কি ঠিক আছে চলেন। তখন আমার বয়স ছিল প্রায় 12-13 বছর আর কি। তখন আমাকে বাজারে নিয়ে যায়, ওটা ছিল মাটির রোড ছিল। তো সে আমাকে বাজারে যখন নিয়ে যায়, ওই রোডে হাঁটার সময় সে কিন্তু আমার সাথেই হাঁটে। আমি দেখতেছি সে আমার সাথে আমার পাশেই আছে, আমি যেরকমভাবে হাঁটতেছি সেও সেরকমভাবে হাঁটতেছে স্বাভাবিকভাবে। তো হঠাৎ করে আমি দেখলাম কি, দূরের থেকে মানে আমার সামনে অনেক দূর চলে গেছে, সে আমাকে ডাকতেছে যে এই শালা ভাই, তুমি এত লেট করতেছো কেন, তুমি দৌড় দাও, তাড়াতাড়ি হাঁটো। তা আমি বললাম কি, দৌড় দিয়ে আমি তার কাছে যাওয়ার পরে তারে বললাম কি, আপনি না আমার পাশে ছিলেন, একসাথে তো হাঁটতেছিলাম, আপনি আমার সাথে কিভাবে আগালেন, এত দ্রুতভাবে কিভাবে যান। তো আবার যখন হাঁটার পরে সে আবার অনেক দূর চলে যায়। তো আমি আবার দৌড়ে আবার তার কাছে যাই। তা আমি আবার জিনিসটা কেমন জানি লাগতেছে, তা আমি আমার বোন জামাইকে বলি যে আপনি আমার সাথে থাকেন, আবার কিভাবে এত দৌড়ে দৌড়ে হাঁটতেছেন, আমি তো দেখি না, আপনার সাথে আমাকে নিয়ে চলেন। তো এরকম কথা বলতে 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 বাজারে গেলাম। তো যখন একটা মিষ্টির দোকানে আমাকে নিয়ে গেল, মিষ্টির দোকানে তো আমার বলতেছি কি কি মিষ্টি খাবা, তা আমি বলতেছি কোনো মিষ্টি টিষ্টি খাবো না। তো মিষ্টির দোকানের সামনেই ছিল, তো ওই যে আপনি কি বলে ছোট ছোট মিষ্টি আর কি, 4-5 পদের আর কি কালার আর কি, লাল, কমলা, হলুদ, ঠিক আছে, সাদা, এই সমস্ত কালার থাকে। মানে ওই আমরা সংক্ষেপে যেগুলো বলি আর কি, আমরা বলি মানে বুরিন্দা আর কি। তো আমাকে দেখলাম একটা পলিথিনে দিল, দেওয়ার পর আমি বাম হাতে রাখছি। তো বাজার থেকে যখন আমরা বাড়ির পথে যখন রওনা দেই, ভাই বিশ্বাস করবেন না, আমি খাইতাছি, বাম হাত দিয়ে ধরছি, ডাইনের দিয়ে খাইতাছি, যে মানে সাদা পলিথিনে আর কি বুরিন্দাগুলো, মিষ্টিগুলো ছোট ছোট। তো খাইতাছি, এখন বাড়ি পর্যন্ত আমি গেছি, ওই মিষ্টি যেরকম আমি খাইছি সেরকমই ওই টোপলাটা ওরকমভাবেই আছে। তো আমারে বুনজামে বলতেছে কি, তোমার মিষ্টি খাওয়া, তুমি বাজার থেকে খাইতে খাইতে আসতেছো, তোমার মিষ্টি খাওয়া এখনও শেষ হয়নি। তাই আমি বলতেছি আমি তো খাইতে খাইতেই আসতেছিলাম, শেষ হয় না, তো আমি কি করব।
আস্তে আস্তে খাইতেছি। তো আমার বলতেছে তাড়াতাড়ি খাও। তা আমি আর তাড়াতাড়ি খাইতে পারিনি। তো ওই মিষ্টিটা আমি হেরাতে আমি দিয়ে দিছি, আমি কি আপনার কাছে রাখেন, আমি পরে আবার খামুনি। তো মিষ্টিটা দেওয়ানোর পর তো আমার কাছে কেমন কেমন জানি মানে লাগলো। লাগার পরে আমি আমি আমার বোনেকে বললাম, তারপর আমার মাকে বললাম যে আমার বোন জামাই দুলাভাই এরকম বাজারে নিয়ে গেছে, আমি মিষ্টি নিয়ে আসলাম, মিষ্টি খাইতে খাইতে বাড়ি পর্যন্ত আসলাম। তো মানে আসতে খাইতে খাইতে আস্তে 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 তো মিষ্টি আর শেষ হয় না। তো ওই টোপলাটা আর কি আমার হাতেই রয়ে গেছে। তো আমার বোন জামাই বললো যে তুমি খাইতে খাইতে আসলাম, মিষ্টি কেন শেষ হয় না, পরে আমি আমার দুলাভাইকে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে তো ওই গ্রামের লোকজন আমার বোন জামাইকে খুব সম্মান করে, খুব রেসপেক্ট করে। আর তার কাছে যে 7টা জিন ছিল মানে থাকে, বসবাস করে, তো গ্রামবাসীরা সবাই জানে। তো ওই গ্রামবাসীরা আমার বোন জামাইকে দিয়ে অনেক সহযোগিতা পাইছে, মানে যে কোনো একটা ঘটনা হইলে আর কি তার কাছে শেয়ার করলে আর কি ওই জিনিসটা সমাধান করে আর কি। কেউ ভয় পাইলে বা কারোর কিছু হারাইলে সো সে এগুলা বের করে দেয় আর কি। হ্যাঁ, তো ওই জিনগুলা আমার মার সাথে শেয়ার করে, 3টা জিন মুসলমান। তো আমার মা, তো আমার বোন জামাই যেগুলো আসনে বয়ে জিনগুলোকে যেভাবে করে আর কি ডাকে, তো আসনের সময় ওই যে সমস্ত জিনিসগুলো পড়ে আর যে সমস্ত জিনিসগুলো লাগে, তো এই সমস্ত জিনিস সব কিছু শেয়ার আমার আম্মার সাথে করে। তো আমার আম্মা সব কিছু শিখার পরে আমরা যখন গ্রাম থেকে আমাদের ঢাকা যাই, যাওয়ার পরে তারপর মা 2 থেকে 3 সপ্তাহ পর দেখলাম কি, আমি তখন মাদ্রাসায় পড়তাম, ঠিক আছে, চাঙ্কারপুল কায়েরটুলি 7 মন্দিরে ওই মাদ্রাসায় পড়াশোনা করতাম। তো বৃহস্পতিবারে আমি মাদ্রাসায় থাকতাম, প্রায় সময় বৃহস্পতিবারে আমি বাসায় আসতাম। হ্যাঁ, বিকালে আমাকে বাসায় নিয়ে আসতো, আবার শনিবারে সকালবেলা আবার দিয়ে যেত। তো বৃহস্পতিবারে একদিন দেখলাম কি, আমার মা বাজারের থেকে আর কি মিষ্টি নিয়ে আসলো, তারপর আঙ্গুল ফল, তারপর এই আগরবাতি, মোমবাতি, তারপর ওই যে কি বলে ওই যে ওই মিষ্টি, তারপর আপেল টাপেল, এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসে। হ্যাঁ, তো নিয়ে যাওয়ানোর পর পরে মিষ্টিগুলো, তারপর ফল ফকরগুলো সে ফ্রিজে ঢুকানোর পর তা আমি দেখছি, দেখার পরে আমি বলতেছি, কিছুক্ষণ পর বলতেছে কি, আম্মু আমারে ওই মিষ্টি দাও আর আমি এগুলো খাবো। কয় না না, এগুলা খাইস না, এগুলা পরে খাইস। তা আমার এই কথা বলার পরে তো আমি চলে আসলাম। আসার পরে পরে আমি আবার বোনেরে, আমার যে মাঝেরও বোন ছিল, আমি সবাই ছোট, আমার ফ্যামিলির আমি একমাত্র ভাই, তো আমার 2 বোন। তো মাঝেরও বোনটা আর কি আমাদের সাথেই থাকে আর কি। তা আমি আমার ওই বোনটাকে বলে কি, যে মা তো এই সময় মিষ্টিগুলো নিয়ে আসলো, কিছু কিছু ফল ফকটাও নিয়ে আসলো, আমি চাইলাম আমাদের দিল না। তা আমার বলতেছে ও আবার এইসব বিষয় জানে যে এই দিয়ে কী করবো আর কি। তো আমার বললো কি, এই সমস্ত জিনিস খাইস না, তো এগুলো পড়া জিনিস, এগুলো অন্য মানুষের, এই সমস্ত নানান মানে বুঝ দিয়ে আর কি আমার রাখলো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে, খামো না। তো ভাই বিশ্বাস করবেন না, রাত যখন 1টা থেকে 1:30টা বাজে, বৃহস্পতিবারের রাত, তখন আমি কিছুক্ষণ মানে মানে শোয়ার ভাঙ ধরছি, তো ঘুমাই নাই। তো আম্মা দেখলাম কি, মানে রাইতে আমার পাশেই আর কি শোয়। তো হঠাৎ করে উঠে আমি টের পাইলাম যে উঠা মানে আগরবাতি জ্বলাইলো, মোমবাতি জ্বালালো, আগরবাতি জ্বালাইলে স্বাভাবিক যেরকম একটা ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা আমার নাকে যায়। নাকে যাওয়ার পর পরে আমি আর ঘুম থেকে মানে শোয়া ছিলাম, শোয়ার থেকে আর কি উঠা বসি নেই। তা আমি মানে দেখতেছি মানে বিষয়গুলো, আমি ঘুমানোর ভাঙ ধরে দেখতেছি, তা আম্মু আবার বুঝতেছে কি আমি শুয়ে রয়েছি আর কি। তো সে এই সমস্ত জিনিসগুলো নিয়ে, সব জিনিস নিয়ে, তো আমার খাটের সাথেই ছিল আর কি একটা জানালা ছিল। তো এই জানলার নিচেই আমার আম্মু কি করলো, যে নিচে বইসা সমস্ত জিনিসগুলো সামনে রাখার পরে তো সে আসনে বইলো আর কি, আসন যাকে বলে, ও তাকে মানে জিন আসনে বইসা আর কি তাদেরকে ডাকবে আর কি। তো আম্মা কি করলো, যে আসনে বইয়া তাদেরকে ডাকলো। ডাকার পরে তো জিন আসলো, মানে জিন ঘরের ভিতরে প্রবেশ করতে পারতেছে না। আমি যতটুকু শুনলাম ভাই, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি জিনের শব্দ, মানে জিনের যে ভয়েস, মানে একবারে চিকন গলা, আমি বইলা শুনাইতে পারুম না, একেবারে চিকন গলা, মানে পানির মতন কণ্ঠ আর কি, চিকন গলা আর কি। তো সে জ্বালানোর থেকে আর কি মানে বলতেছে, আমি আবার এই সমস্তগুলো শুনছি, শোনার পরও আমার কেমন জানি লাগতেছে। তো আমি আবার মানে ঘুমানোর ভাঙ ধরেই সোজাভাবে আমি শুয়ে রয়েছি আর কি। তো আমি দেখতেছি যে মানে কি হয় আর কি, কি শুনি। তো আমার অনেক কিছু বললো, তো এই সমস্ত মনে নেই। তো আম্মুরে এতটুকু বললো কি, যে তুমি পারো না, তুমি আসনে কি কিসের জন্য বলো, বসো,
যে আর ভুল হলে কিন্তু তোমার সমস্যা হবে, মানে আসলে যখন ভুল হয় তা আমার বোন জামাই তো সব কিছু তার কাছে শেয়ার করছিল, শেয়ার করে সে আমার আম্মু সব কিছু শোনার পরে আর কি সে তার মতন আর কি দায়িত্ব পালন করে তার কি আসনে বইছিল। তো সে মনে করছিল সব কিছু পারার পরে আর কি জিনে প্রবেশ করে আর কি। তো আম্মার ভুল হয়েছিল, হওয়ার পরে তো আম্মাকে মাইর দূর করে আর কি, ঠিক আছে, মায়ের শব্দ আসে। তা আমি যখন উঠছি, ওঠার পরে আমি বলতেছি কি, আম্মু কী হয়েছে কী হয়েছে? কয় না কিছু না, তুই ঘুমায় পড়, তুই ঘুম থেকে উঠছিস কেন? পরে আমি ঘুমায় গেছি, মানে শোয়ার ভাঙনিছি আর কি। তো কিছুক্ষণ পরে দেখলাম কথাবার্তি বলে, মানে আম্মু যতটুকু বললো যে আচ্ছা ঠিক আছে আর ভুল হইব না, আমি নেক্সট টাইমে তার কোনো ভুল করবো না আর কি। তো এরকমভাবে বিষয়ে কথাবার্তি বললো, বলার পর চলে গেছে। তো এই ছিল আমার আম্মুর সাথে ঘটনা। আর বোন জামার সাথে যেরকম ঘটনা হয়েছে, তো গ্রামে আহ, জিন, যে হিন্দু জিন ছিল, ওই হিন্দু জিনগুলো আমার বোন জামাইকে বলছিল কি, মানে আমার দুলাভাইকে বলছিল যে যে এমুক জায়গায় তুমি যাবা, যে ওই জায়গায় হাত দিবা, হাত দিয়ে ওই জিনিসটা নিবা, নেওয়ার পরে ওই জিনিসটা আবার একটা এমুক জায়গায় রাখবা, যে ওই জায়গাতে তুমিই রাখবা, মানে কেউ যদি না দেখতে পায়। তো সে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো সে তার মতন ওই জায়গায় গেছে, যাওয়ার পর হাত দিছে, হাত দেওয়া ওই জায়গাটা এমন একটা জিনিস পাইছে, আমার বোনের মুখ থেকে শোনা আর কি, বড় বোনের মুখ থেকে শোনা। তো মানে মানে টোপলাটা ছিল আর কি, সে মানে খেয়াল করছে আর কি। তো আমার বোন জামাই তার সাথে অনেক কিছু শেয়ার করছিল। তো আমার বোনের সাথে এরকম কিছু খারাপ কিছু ঘটনা ঘটে নাই। তো আমার বোন জামাইয়ের বিষয় আর কি, বড় বোন খুব অনেক কিছু জানে তার বিষয়ে। তো তার সাথে এই সমস্ত শেয়ার করছিল। তো আমার বড় বোন এই সমস্ত কথা আমার মার সাথে শেয়ার করছিল, আমরা বসেছিলাম। তো যখন ওই টোপলাটা আর কি, লাল একটা টোপলা ছিল। তো দুলাভাই টোপলার ভিতরে মানে উপরে দিয়ে হাত দেয়া বুঝে কি, মানে একটা মানে পুতুলের মতন আর কি, গণেশের মতন আর কি মাথা, ঠিক আছে, এরকম টাইপের ছিল। যে ওইভাবেই তো দুলাভাই আবার জিনিসটা খুলে নেয়, যেরকম লাল একটা টোপলা ছিল ওই টোপলাটা আর কি, তারে বলছে কি যে অমুক জায়গায় ওই মন্দিরের পিছে যা তুমি রাখবা, ঠিক আছে, কেউ যদি না দেখতে পায় অমুক রাত্রে অমুক কয়টা বাজে। তে সে গেছে, যাওয়ার পরে সে মাটি খুঁড়ে, মন্দিরের পিছনে মাটি খুঁড়ে তারপর ওই জিনিসটা রাখে। তো বনজামাই তো খেয়াল করে নেই যে মন্দিরে যে একটা নাইট গার্ড থাকে আর কি, পাহারা দারোয়ান থাকে আর কি। তো ওই নাইট গার্ডটা সে মনে করছিল শুয়ে রয়েছে, তো সেও খেয়াল করছে যে শুয়ে মানে ঘুমিয়ে পড়ছে আর কি। তো ওই নাইট গার্ডটা আবার আমার বনজামাকে দেখতে পায়। তো দেখার পরে ওই বনজামা নাইট গার্ডও চিনে আমার বনজামাকে, তো এর কিছু বলে নাই। তো ওই দারোয়ানটা মানে ঘুমের ভাঙনে শুয়ে সব কিছু দেখতেছিল যে কি করে। তো আমার বোন জামাই ওই জিনিসটা রাইখা যখন চলে যায়, যাওয়ার সময় তো ওই দারোয়ানটা নাকি ওই মাটিটা খুদে ওই জিনিসটা নিয়ে ফেলে। নিয়ে যাওয়ার পর পরে আমার বোন জামাইকে আরও 2 থেকে 3 দিন পর তারপর এই টর্চার শুরু হয় আমার বোন জামার শরীরে, যে মাইর করে, ঠিক আছে, হ্যারাসমেন্ট করে। তারপর বাড়ির থেকে যখন ঘুমায় শুয়ে থাকে, তারপর ঘরের থেকে তাকে নিয়ে যায়, মানে হাওয়ায় জায়গা, উধাও হয়ে জায়গা। তো আমার বোন অনেক দিন এরকম ফেস করছে, করার পরে তো সে মনে করছে যে কোনো জায়গায় মানে হঠাৎ করে গেছে, তো অনেক জায়গায় অনেক কাজ থাকে, তো এই সমস্তকে সে ভাবে কাটায় দিছে। তো যখন এরকম প্রায় প্রায় ঘটে, যখন সে ঘুমানোর সময় এ, তার সাথে ঘটনা ঘটে যে ঘরের থেকে অটোমেটিকলি হাওয়া হয়ে জায়গা, উদা হয়ে জায়গা, বোনে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কি সে নাই পাশে। তো তার সপ্তাহখানিক পর দেখে কি একদিন উদা হয়ে যাওয়ার পর 3 থেকে 4 দিন পর মানে ঘরে আসে না, ওই বাড়িতেও আসে না। তা আসে না, পরে একদিন হঠাৎ করে বাড়ির পিছে একটা পুকুর ছিল, মানে খাল টাইপের আর কি, ওই খালে যায় আমার বোন গিয়েছিল, মানে থাল বাসন আর কি ধুইতে আর কি, যাই হোক। তো এইগুলা ওই পুকুরে যখন যাওয়ার পরেই দেখে কি আমার বোন জামাই ওইখানে ওই যে উল্টাভাবে মাটির তলে আর কি শুয়ে আছে, মাথা নিচ দিয়ে আর কি, ঠিক আছে, মানে শুয়ে রয়েছে। তো বোন জামাই এটা দেখে আর কি ভয় পেয়েছে, ভয় পেয়ে আর কি লোকজন ডাকেছে, ডাকানোর পরেই দেখতেছে যে ওই আমার বোন জামাই এরকমভাবে শুয়ে রয়েছে। তে এটা দেখার পর পরে গ্রামবাসীরা সবাই একসাথে জড়ো হইলো, জড়ো হওয়ার পর তো দেখতেছে বিষয়টা তো অনেক মারাত্মক। তো থানা পুলিশ আসলো, আসার পরে তাকে উদ্ধার করলো, উদ্ধার করে এই জিনিসগুলো করলো। তার বিশেষ করে হলো যে আমার দুলাভাই যেরকম মন্দিরে যে জিনিসটা রাখছিল, রাখার পরে ওই দারোয়ান যে জিনিসটা নিছিল, তো এই জিনিসগুলো দারোয়ানও গ্রামবাসীদেরকে
এই সমস্ত কথাগুলো বলে, যেমন বুনজামের নামে, যে এই লোক এমুক রাত্রে এই জিনিসটা রেখে গেছিলো, আর ওই জিনিসটা দারোয়ানের হাত থেকে অটোমেটিকলি কীভাবে জানি চলে যায় আর কি, সে রাখতে পারেনি। তো এ ছিল আমার 4 নম্বর ঘটনা আর কি। আর 5 নম্বর ঘটনা হলো, আমার এক বড় ভাই, নাম ছিল হাফিজ, তার বাড়ি হলো গোপালগঞ্জ। তো তার মুখ থেকে শোনা, তার তার নিজের সাথে একটা ঘটনা আমার সাথে শেয়ার করে। তো তার একটা দোকান ছিল বাজারে, মানে মুদির দোকান আর কি, বাজারে ছিল। তো সে দোকানটা বন্ধ করে এমন সময়, যখন 2টা-3টা বাজে, তখন দোকানটা বন্ধ করে সে বাসায় যায়। তো যাওয়ার পথে অনেক সময় অনেক কিছু সে ফেস করে, যে এর সাথে কে জানি হাঁটতেছে। তো তার সাথে হাঁটে, তার সাথে কথা বলে, যে কি রে, তুই যে এত রাতে তুই এই পথ দিয়ে যাস, যে তুই ভয় পাস না? ওই বলতেছে কি, না আমি কোনো ভয় পাই না, আমি তো মানুষ, আমি আল্লাহর ছাড়া কাউরেই ভয় পাই না। কয়, সত্যি তুই ভয় পাস না? তো বলতেছে, ও বলতে মানে কেমন জানি, মানে ওর আবার খুব, তার প্রচুর খুব সাহস, ঠিক আছে, এই সমস্ত আরও অনেক কিছু, সে গ্রামের লোক তো, তো এই সমস্ত ফেস করে আর কি। তো সে আর ভয় এরকম পায় না। তো সে এরকম দেখতে 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 দেখতে, তো হঠাৎ করে একদিন যখন দোকান বন্ধ করলো, করার পরে দোকান বন্ধ প্রায় করব, লাইটটা দোকানে ছাড়া, একটা লাইট ছাড়া সবগুলো লাইট অফ করা, তো হিসাব করে আর কি সে বাড়িতে চলে যাব। তো দোকানের ভিতরে কি করলো, পরি আর কি, মেয়ে টাইপের, মানে সাদা ড্রেস পরা, তার মানে পাশে, মানে ফেস টু ফেস বৈশা বলতেছে কি রে, তুই এখনো দোকান বন্ধ করিস নাই? তো সে বলতেছে, না আমি তো দোকান বন্ধ করিনি, দোকান আমি আমার মতন বন্ধ করুম। তো সে আবার বুঝতে পারছে যে এটা পরি। হে যখন ওই যে একদিন হাঁটতেছিল, তখন বলতেছে যে তুই যে ভয় করিস না, তুই এই পথ দিয়ে যাইস, তোর যদি কেউ সমস্যা করে। তো তখনই সে বুঝতে পারছে যে এটা পরি। তো সে আবার বলছিল নাকি যে এই সমস্ত বিষয় তুই যে, তোর সাথে যে আমি দেখা দিছি, কাউরে কিছু বলিস না, আর তোর কোনো ক্ষতি হবো না, আল্লাহ দিলে, মানে কিরকম টাইপের কথা বলতেছে, যে তোর কোনো ক্ষতি হবে না, আর যদি তুই কোনো কারোর সাথে শেয়ার করিস, তাহলে তোর ক্ষতি হবে যে কোনো একটা, ঠিক আছে? তো সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি কারোর কাছে কোনো কিছু বলুম না, ঠিক আছে। তো যখন দোকানে আসলো, দোকানে আসার পর সে পরি বলতেছে কি, যে ওই তুই এখনো দোকান বন্ধ করিস নাই? পরে হাফিজ ভাই বলতেছিল কি, না আমি এখনো দোকান বন্ধ করিনি, হিসাব শেষ হয়নি, তো হিসাব শেষ করে আমি দোকানটা বন্ধ করব। তো সে কী করলো, দোকানটা বন্ধ করছে, করার পরে তারে আর বাসায় যেতে দিব না। তো সে বলতেছে কি, তারে বলতেছে কি, "এই তুই এখন বাসায় যাস, তো তুই পরে যা, তুই আমার সাথে কথাবার্তা বল, আড্ডা মার।" তো বলতেছে কি, না আমার এত রাইতে আমার আড্ডা মারার সময় নেই, আমারে মানে তুই তামারি করে বলতো যে তুই আমারে ডিস্টার্ব করিস না, আমারে বাড়িতে যেতে দে। তো কইতেছে, না তোরা বাড়িতে যেতাম, তুই আমার সাথে কথাবার্তা বইলা তারপর যা। তো তার সাথে রাগানোর পর সে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তুই বাড়িতে যা, তোর আমি বাড়ি পর্যন্ত আগুয়ে দিই, যা। তো সেও বাড়ি পর্যন্ত যায়, বাড়ি পর্যন্ত আগুয়ে দেয়। তো তার সাথে একটা ভালো একটা মানে রিলেশন শুরু হয়ে যায় ওই পরীটার সাথে। যেমন ওই পরীটা তাকে একদিন বলছে নাকি যে তোরে খুব ভালো লাগছে, তুই তোরে খুব মানে তুই যে পথ দিয়ে যাস, এই পথ দিয়ে তোকে হাঁটা চলা খুব চলাফেরা তোর কাছে, আমার কাছে ভালো লাগে, তো আমি তোরে কখনো ডিস্টার্ব করবো না, আর তুই কারোর সাথে মানে সম্পর্ক করবি না। যে সম্পর্ক বলতে মানে মানে সে যে বিয়ে করবে, তারে বিয়ে করতে মানে করতে মানা করে আর কি, সে বিয়ে করবে না আর কি, এই কথা বলে। তো বলার পরে সে বলতেছে, কেন আমি বিয়ে করুম না কেন? তো সে বলতেছে যে আমি বিয়ে করুম না কেন, আমি তো মানুষ, আমি মানুষকে বিয়ে করুম। তো ও পরি আবার বলতেছে যে তুই কারো বিয়ে করবি না, বিয়ে আমারে করবি। কয় তুমি তো পরি, আমি তো মানুষ, তোমাকে তো আমি ছাড়া কেউ দেখতে পারবে না, আমি তোমার সাথে কিভাবে সংসার করব? সে হাইসা বলতেছে কি, সমস্যা নেই, আমি মানুষের রূপ ধরে আসবো, তুই দেখবি শুধু, আর কেউ দেখতে পাবে না। ওই পরিটা নাকি এই কথা বলছে। তো ওই ওই হাফিজ ভাই যখন বিয়ে করে, বিয়ে করার পর সংসার করে, সংসার করার পর ওই তার যে স্ত্রী, ওই স্ত্রীর সাথে অনেক কিছু ঘটনা ঘটে। ওই পরিটা খুব অসুবিধা করে আর কি তার স্ত্রীর সাথে। তো স্ত্রীটা এই সমস্ত কিছু দেখার পর তো তার জামাইকে শেয়ার করে,
শেয়ার করার পর সে বুঝতে পারছে যে তার ওয়াইফ এই সমস্ত ফেস করতেছে, আর সে তার সাথে যে এরকম পরি টাইপের আছে, তো তার সব কিছুই পরি খোলামেলা কথা বলে গেছে তার ওয়াইফকে। তো বলার পরে তারপর হাফিজ ভাইকে এই সমস্ত কথা বলছে। বলার পরে তার কইতাছে কি, তুমি তোমার মতন থাকো, আমি চলে যাই, নাহলে তোমারও, আমি যদি তোমার সংসারে থাকি তাহলে আমার ক্ষতি হবে, নাহলে তোমার ক্ষতি হবে, ঠিক আছে, তার তো ভালো তুমি ভালো থাকো, আমি চলে গেলে আমিও ভালো থাকতে পারবো। তো এভাবে করে তাদের সংসারটা ভেঙে যায়, সংসারটা বিচ্ছিন্ন হয়ে যায়। যাওয়ার পরে তো সে একদিন হঠাৎ করে বাড়ি থেকে রাগ হয়ে মানে বাইরের দিকে চলে যায় আর কি। দেখা গেছে ওই হাঁটতেছিল একটা পুকুরের সামনে বসা ছিল, বসা থাকতে থাকতে ওই পরীটা আবার আসে। তো তার সাথে কথা বলে, কি রে তোর আজকে মন খারাপ কেন? তো হাফিজ ভাই বলতেছে কি যে, মন খারাপ না, আপনি যে কাজটা করছেন এই কাজটা আমার সাথে ভালো করেন নাই, আপনি আমার ভালো চান না, ঠিক আছে। পরে বলতেছে কি যে, তোরে আমি বলছিলাম যে তুই বিয়ে করবি না, তুই কেন বিয়ে করছিস? কয়, আমি বিয়ে করব না, তুমি তো পরি, আমি তো মানুষ, আমি তো মানুষ জাতি, আর তোমারে বিয়ে করলে তো সমাজে তোমারে দেখতে পাবে না, হ্যাঁ, তো তোমাকে আমি কিসের জন্য বিয়ে করবো? তে হাফিজ ভাই বলতেছে কি যে, তুমি আমারে এরকম ডিস্টার্ব করো না, আমার ক্ষতি করো না, তোমার দুইটা হাতে ধরে পায়ে ধরে, ঠিক আছে, তুমি আমারে ডিস্টার্ব করো না, আমারে কোনোভাবে ছাড় দাও, মানে একবারের জন্য মাফ করে দাও, আমি যদি ভুল করে থাকি আমার মাফ করে দাও। কয়, না না, হাইসা বলতেছে কি না, তোরে মাফ টাফ করবো না, ঠিক আছে, শোন, তুই কাউরে বিয়ে করিস না, আমারে তুই আমারে বিয়ে কর। তো এই কথা বলে হঠাৎ করে পরীটা চলে যায়। যাওয়ার পরে তার 2 থেকে 3 দিন পর ওই পরীটা আসে না, তার মানে তারে দেখা দেয় না, তার সাথে কথাও বলে না। তো হঠাৎ করে একদিন আসার পরে চতুর্থ দিন, মানে 4 দিন পরে যখন আসার পরে হাফিজ ভাইয়ের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পর পরি বলতেছে কি, কি রে তুই মন খারাপ নাকি? কয়, না মন খারাপ নাই, তুমি যখন এতদিন ছিল না ভালোই ছিলাম, তুমি আবার হঠাৎ করে এসে পরি আবার সব কিছু বললো যে আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমার তো বাড়ি থেকে পরি বলতেছে যে আমার ফ্যামিলি তো আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিবে, তো আমাকে বিয়ে দিবে, আমার বিয়ে ঠিক হয়ে যাবে, তুই তোর মতন তুই বিয়ে কর, আমি আমার মতন বিয়ে করি, ঠিক আছে। তো এই কথা বলে হাফিজ ভাই বলতেছে কি, ঠিক আছে, তাহলে তো ভালোই হইলো। তো তার এই কথা বলার পরে তো তার সাথে আরও অনেক কথা বলে বলে চলে যায়। হঠাৎ করে চলে যাওয়ার পরে তার মাস 2 পর ওই তার সাথে আবার আসে। তো যখনই বিয়ে করব তখনই বলতেছে, কিরে তুই বিয়ে করতেছিস বলে? কয়, হ্যাঁ আমি তো বিয়ে করতেছি। তো তুমি বলে আর আসবে না, তুমি আবার আসছো কেন? কয়, না তোর বিয়েটা আমি দেখতে এসেছি, যাক, তোকে ডিস্টার্ব করবো না, তুই বিয়ে কর, ঠিক আছে, তুই ভালো থাক। তো বিয়ে করে তো আর কোনো সমস্যা হয়নি। তারপরে করার পর আবার যখন অনেক মানে বছর 2 পর ওই পরীটা একটা দেখা দেয়, তার পরীর যে সন্তান মানে একবারে ফুটফুটে সাদা, ঠিক আছে, মানে চায়নাদের বাচ্চা যেরকম, ঠিক আছে, মানে ফুটফুটে সাদা আর কি, ধবধবা সাদা আর কি যেরকম বলে। তো এরকম বাচ্চা আর কি কোলে নিয়ে হাফিজ ভাইয়ের সামনে নিয়ে আসছে যে, দেখ এই যে আমি যে বিয়ে করেছি, তুই তো বিশ্বাস করবি না, দেখ দেখ আমার মেয়ে, ঠিক আছে। পরে বলতেছে এত সুন্দর। তো এই কথা বলার পর আমরা পড়ি, আমরা তো সুন্দরী থাকবো, ঠিক আছে। পরে এই কথা বলে অনেক কথাবার্তি বলার পরেই পরে বলতেছে চলে গেছে। যাওয়ার পরে তারপরে আর কোনো সমস্যা হয়নি। এই ছিল আমার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী হায়দার, বাসা হচ্ছে কুমিল্লাতে। তো পড়াশোনা করি ঢাকা মিরপুরে সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। তো আজকে আমি বুথ স্টুডিও বা আমার সামনে যেগুলো অভিজ্ঞতা হয়েছে বা শোনা ঘটনা, এগুলো আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে আমি আমার গল্পের দিকে যাই। গল্পটা হচ্ছে আমাদের মানে পারিবারিকই। ছোটোকালেই খালা বা নানি বা আম্মুরা এসব ঘটনা বলতো আমাদেরকে। তো ঘটনাটা হচ্ছে আমার নানাকে নিয়ে। হ্যাঁ, তো ঘটনাটা হবে মূলত 1940 সালের দিকে, যখন আমার নানা মানে ওনার আম্মার গর্ভে, অর্থাৎ আমার নানার আম্মুর সাথে ঘটনাটা মূলত। তো আপনারা জানেন ওই সময় মানুষ বেশিরভাগ ধার্মিক ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ এইসব নামাজও পড়তো। তো একদিন কি হয়েছে, তো নানার আম্মু তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য রাতের বেলা উঠছে। তো ওই সময় আমার নানা আবার নানির গর্ভে।
তো গ- ওই সময় তো মানে ওয়াশরুম যেতে হলে বা বাড়ির বাইরে বের হতে হয়। এখন তো যেরকম ঘরের মধ্যে সব, তখন ওই সময় এরকম ছিল না, বের হতে হয়। তো নানু যখন ওয়াশরুমের জন্য বের হয়েছে, তখন উনি ঘরের পিছনে দেখতেছেন যে ব্যাঙ, অনেক বিশাল একটা ব্যাঙ, ওর একটা স্বর্ণের মানিক। তো স্বাভাবিক মানে একটা আকাঙ্ক্ষা জাগে এটা নেওয়ার জন্য। আমরাও ছোটকালে শুনছি যে আগের দিনে মানুষ ব্যাঙের মানিক পাইতো, এগুলো পেয়ে অনেক মানে রিচ ধনী হয়ে যেত বিক্রি করে। তো তখন নানু চিন্তা করলো যে এটা যদি আমি নেই তো তো আমি অনেক বড় লোক বা অনেক ধনী হয়ে যাব। তখন উনি আবার চিন্তা করলেন যে আমার গর্ভে তো এরকম একটা সন্তান আছে, তো আমি যদি এই মানিকটা নেই, যদি আমার সন্তানের যদি কিছু ক্ষতি হয়ে যায়, তাহলে তো এটার কোনো মূল্যই থাকলো না। তো উনি তখন চিন্তা করলো যে আহ, আমার গর্ভে যেটা আছে এটা আরও বড় মানিক হবে। উনি আল্লাহর উপরে বিশ্বাস করে তখন আর ওই ব্যাঙের মানিক, যেটাকে বলে স্বর্ণের মতো, ওইটা আর উনি নেন নাই। তো এটা উনি নেন নাই, আল্লাহর উপর ভরসা করে উনি দ্রুতই রুমে চলে আসে। তো তখন ঘরের ভিতরে যে ওনার হাজব্যান্ড আছে, ওনার কাছে এই ঘটনাটা শেয়ার করে যে এরকম এরকম আমি ঘরের পাশে এরকম একটা স্বর্ণের মানিক দেখছি, কিন্তু আমি এটা আনি নাই, কারণ আমি মনে করি আমার গর্ভে আরও বড় একটা মানিক আছে। এই ঘটনাটা ভাইয়া অনেক একেবারে সত্য সত্য ঘটনা, কারণ এই ঘটনাটা আমাদের পারিবারিকভাবেই মানে সবার মুখে মুখে। তো পরবর্তীতে দেখা গেছে আহ, আমার নানা জন্মগ্রহণ করছে, পড়াশোনা করছে, ওই সময় আহ, শিক্ষিত হয়েছে বড়, এমনকি এরপর উনি প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে। এলএম যেমন ছিল, শিক্ষাবিদ তেমন ছিল। তো প্রচুর ধার্মিক ছিল আমার নানা। এক কথায় বলতে উনি মানিকের চেয়ে বড় মানিক হয়েছে। উনি এখন নাই, 2 বছর আগে মারা গেছেন, সবাই দোয়া করবেন ওনার জন্য। তো আমার নানা পরবর্তীতে বড় আলেম হয়েছে, পাশাপাশি এই প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে, রিটায়ার্ড হয়ে গেছে। ওনার 5টা ছেলে, সবাই ভালো ভালো জায়গা আছে। আসলে এই ঘটনাটা আমাদের ফ্যামিলির, এমনকি সবাই এই ঘটনাটা জানা আছে, এমনকি বলে প্রায় সময় একসাথে হইলে এই ঘটনাটা বলে যে নানার জন্মের সময় এরকম এরকম একটা কাহিনী হয়েছিল, স্বর্ণের মানিক। তো এই স্বর্ণের মানিকের চেয়েও আমার নানা পরবর্তীতে বড় মানিক হয়েছে। উনি অনেক সম্পদশালী হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমার নানার মারা গেছে, তারপরও এখনও নানার মানে যে পরিচিতি, যে মান সম্মান এখনও সমাজে আছে। এটা ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় ঘটনাটা বলি। আমার এই ঘটনাটা আমার নিজ চোখে দেখা। এটা হচ্ছে যখন আমি ক্লাস 2-3-তে পড়তাম, 2011-12 সালের দিকে। আমাদের বাড়ি মূলত হচ্ছে কুমিল্লা বড় উপজেলাতে। তো ওইখানে ধরেন মাঝে মধ্যে ওই এলাকাতে সাপ উঠানোর জন্য সাপুরিয়া আসতো। তো একদিন দুপুরবেলায় তো সাপুরিয়া আসছে, আইসা স্বাভাবিক কয়েকজনের সাথে কথা বলতেছে যে আমি এখানে সাপের গন্ধ পাচ্ছি, আমি এখানে সাপ উঠাতে ইচ্ছুক, আপনারা যদি সবাই অনুমতি দেন, এমনকি আমাকে বসার ব্যবস্থা করে দেন, তাহলে আমি আপনাদের এই পাড়ার থেকে কয়েকটা সাপ উঠে দিতে পারবো। তো তখন আমরা ছোট বাচ্চা ছিলাম বা যুবক এখানে ছিল, মুরব্বীরা ছিল। তো সবাই উৎসাহভাবে বলল হ্যাঁ হ্যাঁ আমরাও চাই, কিভাবে উঠায় আমরাও দেখব। তো এই বলে উনি একটা উঠানে গেছেন। তো সবাইকে বললেন যে আপনারা গোল ধরে বসেন। তো এই মোটামুটি আমাদের এলাকার সবাই, মানে আমাদের চাচি, জেঠি, আপু, আঙ্কেল বা চাচারা, দাদারা, সবাই একসাথে দলমত নির্বিশেষে সবাই একসাথে বসছে সাপুরিয়া কীভাবে সাপ উঠায় এটা দেখানোর জন্য। তো সাপুরিয়ার সাথে আরও 2টা সহকারী ছিল। তো উনি গোলাকার বৃত্তের মাঝখানে বসছেন, বৈশা উনি বড় একটা মানে ওনার ব্যাগ ছিল, ব্যাগ থেকে অনেক কিছু বের করছেন। এর মধ্যে ছিল একটা গ্লাস, এরপরে কিছু কুড়া, এরপর হচ্ছে ওই করই যেটাকে বলে, এটা সাপুরিয়ারাই ব্যবহার করে।
তো উনি এরপর একজনের বললেন যে এই গ্লাসটা দিয়ে 1 গ্লাস পানি আনতে। তো উনি 1 গ্লাস পানি আনলেন, একজনে পানি আনলো, আইনা তখন গ্লাসের মধ্যে কুড়া দিয়েছে কয়েকটা, দিয়া উনি গ্লাসটাকে ওনার কাছে ওনার আয়নার মতো মনে হইতেছে। উনি গ্লাসের সাথে কথা বলতেছে, যে বলতেছে যে আমি একটা সাপ দেখতেছি, এই সাপটা হচ্ছে এই বাড়ির পরে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের সাথে একটা ছোট একটা ঘর আছে। তো তা আমরা তো ছোট বাচ্চা, আমরাও তো বুঝতেছি কোন বাড়ির কথা বলতেছে, যেহেতু আমরা এই এলাকার সন্তান, কোন জায়গায় কি আছে আমরাও জানি। তো উনি বলতেছে যে বিল্ডিংয়ের পাশে একটা ছোট একটা গরুর ঘর আছে, গরুর ঘরের ভিতরে একটা মুরগির বাসা আছে, মুরগির বাসার মধ্যে 4টা ডিম আছে, এখানে একটা সাপ আছে। তো তখন আমরা সবাই অবাক হয়ে গেলাম যে উনি এখানে বসে থেকে কিভাবে কথা বলতে পারলো, যে মুরগি আছে, মুরগির সাথে ডিম আছে, ডিমের সাথেই একটু নিচে একটা সাপ আছে। তো এই সাপটা ধরার জন্য আমাকে অনুমতি দেন। তো তখন আমরা সবাই জোরে বলছি হ্যাঁ অনুমতি দিলাম, আপনি এটা ধরে আনেন। তো তখন উনি বললো যান একটা বস্তা আনেন, বস্তা আনলে ভালো হয়। তো তখন আমরা পাশের ঘর থেকে একটা বস্তা আনলাম, আইনা উনি ওনার 2জন যে সহকারী আছে ওনাদের কাছে বস্তাটা দিলেন, আর আমাদের এলাকার কয়েকটা ছেলেকে বললেন তোমরাও তার সাথে যাও ঘরটা চিনাই দেওয়ার জন্য। আর উনি যে সাপুরিয়ার মেইন প্রধান, উনি এখানে বসে সব কথা বলতেছেন, মন্ত্র পড়তেছেন, গ্লাসের সাথে কথা বলতেছেন, সাবধানে যাও, যাইয়া এইভাবে ধরবা, দিয়ে সুন্দর মতো আবার নিয়ে বস্তার মধ্যে করে নিয়ে আসবা। তখন আমরা তো ছোট বাচ্চা বা তেমন কিছু মানে খুব আগ্রহ সহকারে আমরা দেখতেছি, বা এবং কি এলাকার সকল মানুষও দেখতেছে, সবাই খুব আনন্দ যে এরকম এরকম বলতেছে। তো কি হইলো, তো উনি যে 2জনকে পাঠাইলেন, সাথে আমাদের এলাকার একজনকে পাঠাইলেন। তো ওরা দৌড় দিয়ে গেল, গিয়ে বিল্ডিংয়ের পাশে যে গরুঘরটা আছে, গরুঘরের ভিতরে মুরগির বাসা আছে, সাথে ডিম আছে। তো এগুলো ওই জায়গায় যায়, হ্যাঁ আসলেই তো সত্যি সত্যি কথা বলতেছে। তো যাই থেকে সাপ, ওরা কী করছে কিভাবে যেন ধইরা বস্তা ভিতরে কইরা আবার দৌড় দিয়া মানে 2 মিনিটের মধ্যে আবার আমাদের উৎসব স্থলে চলে আসছে, যেখানে আমাদের মজমাটা হচ্ছে। তো তখন তো আমরা কত খুশি যে সাপ ধরে ফেলছে, এমনকি আগেই উনি দেখে ফেলছে, মানে চোখে মুখে হাসি। তো এইবার তো সবাই খুশি। তো উনি বলতেছে যে আরেকটা ধরার চেষ্টা করতেছি, সবাই চুপ করে থাকেন। তা আমরা তো খুশি, আমরা চুপ করে আছি। তো উনি আবার গ্লাসটাকে হাতে উঠাইলেন, উপরে উঠাইয়া কি যেন পড়তেছেন। হঠাৎ 30 সেকেন্ড পর উনি এমন একটা রিয়াকশন দেখাইলেন যে ওনাকে এখনই মেরে ফেলবে। উনি করজোর ধরে মাপ চাইতেছে, আমাকে মাফ করে দেন, আমি আর এই এলাকাতে আসবো না, আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি এই এলাকাতে জীবনে আর সাপ উঠাইতে আসবো না, আমাকে মানে মুক্তি দেন, আমাকে মাফ করে দেন। মানে বাবা বলতেছে, আব্বা করে বলতেছে আমাকে মাফ করে দেন, আমি এই এলাকাতে আর আসবো না, আপনাকে আমি আর ডিস্টার্ব করবো না। তখন আমরা যারা আছি আমরা খুব ভয় পেয়ে গেছি, কিন্তু উনি কি করতেছেন এটা এখন আমরা মানে বুঝতেছি না, মানে ঘটনা কি হয়েছে। উনি ওনার মতো মাপ চাইয়ে যেতেছেন, অনুনয় বিনয় করতেছেন যে আমাকে ছাইরা দাও। তো পরে একটু পর উনি বললেন যে আজকে আর এখানে সাপ ধরা হবে না, এরকম একটা সমস্যা হয়ে গেছে। তো তখন আমরা বললাম কি হয়েছে। তো উনি বললো যে আপনাদের এলাকায় এরকম একটা কল্লাকাটা ঘোড়া থাকে। তখন তো আমরা ভয় পেয়ে গেছি। তো এরকম এখন ওনার সামনে আমি পড়ে গেছি, তখন উনি আমাকে মেরে ফেলতে চাইছে। উনি একজন ধার্মিক লোক, এখন আজান দিতেছে, নামাজে যাইতেছে। তো ওনার সামনে পড়ে আমি ডিস্টার্ব করে ফেলছি, এখন উনি আমাকে মারতে চাইতেছে। তো আমি তার সাথে মাপ চাইলাম, অনুনয় বিনয় করলাম, আজকের দিনে আমি আর সাপে ধরবো না, আপনাদের এলাকাতে ধরবই না, আজকের দিনটা আর ধরবো না। কারণ এটা খুব ধার্মিক, ও কাউকে ক্ষতি করে না, কিন্তু কেউ যদি ওর ক্ষতি করতে চায় তাহলে ও কাউকে ছাড়বে না। তখন তো আমরা ভয় পেয়ে গেছি যে
এতক্ষণ আমরা খুব আনন্দ উৎসাহে সাপ ধরা দেখতেছি, হঠাৎ করে আবার এরকম একটা ঘটনা। তখন মানে ভয় কী জিনিস আমরা তখন ওই দিন মানে ফিল করছি। দুপুরবেলা দিনের সবাই স্তব্ধ মুখে, মানে মানে কথা বলার ভাষা নাই যে আমাদের এলাকায় এরকম একটা আছে। তো পরবর্তীতে আজকে আর সাপ ধরা হইলো না। পরবর্তীতে মানে আমরা এই ঘটনাটা বা এই দৃশ্যটা আমাদের মনে একটা দাগ কেটে গেছে 2-3 দিন যাবত, যে আমাদের এলাকায় নাকি এরকম একটা কিছু আছে। তো পরবর্তীতে আমাদের যেটা একটা আছে, ওনার বয়স মোটামুটি 70-80 হবে। তো উনি বলল যে উনিও এরকম শুনছিল যে আমাদের এলাকায় এরকম একটা ইয়ে আছে। আমাদের এলাকায় বলতে এটা আমাদের এলাকায় দিয়ে যায়, সব সময় যায় না, মাঝে মধ্যে যায়। 2-3 গ্রাম মানে পাড়ি দিয়ে ওই একটা বন জঙ্গলের মতো ওই দিকে উনি থাকে, মানে আমাদের গ্রামটা উনি ক্রস করে যায়। তো স্বাভাবিক উনি কারো দেখা দেয় না, কিন্তু মাঝে মধ্যে ওনাকে কেউ ডিস্টার্ব করলে বা চলার পথে কোনো ইয়া হইলে উনি দেখা দেয়। এটা মূলত ছিল জিন আর কি, যে মানে জিনেদের মধ্যে তো ভালো আছে খারাপও আছে, উনি কারোর ক্ষতি করে না। তো উনি যখন যে রোড দিয়ে যায়, যখন ওনার কেউ ক্ষতি করে, তো তখন ওই হয়তো উনি ভয় ভীতি দেখায়। তবে আমাদের এলাকায় ওনার দ্বারা মানে কারো এ পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়নি। মুরব্বীদের থেকেও শোনা যে এরকম এইটা মাঝে মধ্যে আমাদের দিক দিয়ে যায়, অনেকে নাকি নুপুর মানে পায়ের আওয়াজ বা এরকম একটা আওয়াজ পায় বা ঘ্রাণ পায়, কিন্তু চোখে দেখে না। তো পরবর্তীতে সাপুরিয়া এসে এটা যেহেতু বিস্তারিত আরও বলছে, যেহেতু সাপুরিয়াদের মানে ওইসব বিষয় জ্ঞান আছে বা তারা ওইসব বিষয় নিয়ে কাজ করে, মানুষদেরকে সুস্থ করে তোলে অসুস্থ হইলে। তো তাদের ওইসব বিষয়ে জ্ঞান আছে, যেহেতু তারা ওইসব বিষয়ে গবেষণা করে। তো ওই দিন সাপুরিয়ার থেকে মানে খোলামেলাভাবে জানলাম যে হ্যাঁ, আপনাদের এলাকায় এরকম একটা আছে, কারোর ক্ষতি করে না। তবে ওনার কেউ ক্ষতি করতে চাইলে বা চলার প্রতি ডিস্টার্ব করলে ভয়ভীতি দেখায়। তো ছোট মানুষ ছিলাম, মানে এই ঘটনাটা এখন অনেক বড় হয়েছি, মানে ঘটনাটা এখনও মনের মধ্যে ভাসে আর কি, নিজের চোখের দেখায়। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমার আরেকটা ঘটনা আছে, তৃতীয় ঘটনা। এই ঘটনাটা আমাদের পারিবারিকই। তো এই ঘটনাটা ঘটছে মূলত 1985 বা 90 সালের দিকে। তখন আমার নানা, যে প্রথম ঘটনা যে নানার কথা বলছি, উনি তখন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেন। আর ওনার মা আমার মানে বড় মা হয় আর কি। তো আমার ওনার মার মানে আমার নানার আম্মার একটু সমস্যা ছিল। সমস্যাটা মূলত ওনার সাথে নাকি কিছু খারাপ জিন ছিল। এটা মানে আমাদের ফ্যামিলিগত সবাই জানে। তো ওই সময় ঘটনাটা হয়েছে কি, ধরেন আমাদের নানারা তো অনেক বড় ফ্যামিলিও, ধন সম্পদ টাকা পয়সা সব কিছুই আছে। তো মানে কোনো টানাপোড়েন বলতে ফ্যামিলিতে কিছু নেই। ওই সময়ের ঘটনা 1985-90 সালের দিকে। তখন একদিন কি হয়েছে, নানার আম্মাকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সবাই তো পুরাই হতবাক যে নানার আম্মাকে খুঁজে পাওয়া যাইতেছে না। মানে যতটুকু সম্ভব নিজের ফ্যামিলি, আশেপাশে গ্রাম মানে খুঁজছে, পায় নাই। তো তখন সবাই মোটামুটি মানে হাল ছাড়িয়ে দিছে যে নানার আম্মাকে পাওয়া যাচ্ছে না। এত একটা ভালো একটা মহিলা ছিল, ওই মাঝে মধ্যে কিছু দুষ্ট জিন আছে, এরা আইসা ডিস্টার্ব করে। তো হয়তো এর আগে বাসাতে ছিল, হয়তো একটু কষ্ট পাইতো বা উল্টাপাল্টা কথা বলতো, কিন্তু বাড়ি ছেড়ে কোনো জায়গায় যাইতো না। কিন্তু এইবার মানে ওনাকে পাওয়া যাচ্ছে নাই। তো মোটামুটি 1 মাস 2 মাস চলে গেছে, মানে ওনার প্রতি সবাই হাল ছাড়িয়ে দিয়েছে যে লোকটা হারাই গেছে। ওই সময় নাকি যোগাযোগ ব্যবস্থা বা এই প্রচারণা তো তেমন ছিল না, মানে যতটুকু সম্ভব তারা খুঁজছে ওনার মাকে।
তো মোটামুটি সবাই হাল ছেড়ে দিছে যে এরকম একটা ঘটনা হইলো যে মুরব্বী মানুষ, ওই সময় ওনার কত বয়স ছিল, 55-60। তো এই বয়স ওনাকে খুঁজে পাওয়া যাইতেছে না, কি একটা অবস্থা, মারাও তো যায় না, অসুস্থ না কোনো, মানে একটা ভালো মানুষ মানে বাসার থেকে নাই। তো কয়েকদিন না, মনে হয় 1 মাস 1.5 মাস পর, ওই সময় তো গ্রামের মধ্যে টেলিভিশন তেমন ছিল না, তবে রেডিও ছিল। তো তখন সবার ঘরে রেডিও মোটামুটি ছিল, যাদের একটু ধনী ফ্যামিলি। তো আমাদের নানার বাড়ির পাশেই ওনারা ঘরে বসে আড্ডা দিতেছে, তো হঠাৎ রেডিওর মধ্যে শুনতেছে যে বাসা হচ্ছে কুমিল্লা বড়ুয়া উপজেলাতে, এরকম এরকম একজন মানে মুরব্বী হারাই গেছে। তো যদি কেউ পরিচিত ওনার থাকেন তাহলে ওনাকে খুঁজে নেন। তো তখন এখানে যারা ছিল তখন তারা মানে কথাটা ভালো করে শোনে নাই, তবে শুনছে এরকমই যে এরকম এরকম তো আমাদের বাড়ির পাশে তো একটা লোক হারাই গেছে, যে এই মহিলার সাথে তো সব কিছু মিলতে আছে ডকুমেন্টে। তো তখন কি করলো, তো আমার নানা তো ওনার মায়ের প্রতি খুবই ভক্তি ছিল ছোটকাল থেকেই। তো ওনার কাছে আয়সা বলল যে এরকম এরকম ঘটনাটা শুনলাম কি। তো ওনারা কি করলো, তৎকালীন কুমিল্লাতে রেডিও স্টেশন আছে, তো তখন তারা এই আমাদের বরুড়া থেকে কুমিল্লাতে রেডিও স্টেশনে গেল, গিয়া বললো যে এরকম এরকম একটা ঘটনা এই শুনছি, এটার বিস্তারিত আমরা আরও জানতে চাই। তো তখন তার রেডিওতে আগের ঘটনাটা মানে যে প্রচারণাটা চালাইছিল ওইটাতে করলো। তো তখন আইসা মানে খবর দিল যে এই মহিলাটা এখন ইয়াতে আছে, কুড়িগ্রাম রৌমারী থানায়, মানে কুমিল্লা থেকে উত্তরাঞ্চলে মোটামুটি কত 700-800 কিলোমিটার, এত দূরে উনি চলে গেছে বাসা থেকে। তো ওইখানে সব ডিটেলস নানা আনছে যে কিভাবে উনি কোথায় আছে, কি করে বা আছে এরকম। তো নানা এর পরের দিনেই উনি একাই সেই উত্তরাঞ্চলে, ওই সময় যোগাযোগ ব্যবস্থা তেমন ছিল না, উনি কুড়িগ্রাম রৌমারিতে চলে গেছে। তো যাইয়া ওই যেই বাড়িতে ওনার মা ছিল, তো ঘটনাটা হয়েছে ওনার যখন ওই খারাপ জিনগুলো ওনাকে মানে বিরক্ত করত, তখন ওনাকে নাকি কিভাবে যেন ট্রেনে করে এমনি করে উনি ওই জায়গায় চলে গেছে, কুড়িগ্রাম রৌমারী থানা চলে গেছে। ওইখানে গিয়ে ওনার আবার সেন্স ফিরে আসছে, মানে আমার নানার আম্মার কথা বলতেছি, যিনি হারাই গেছেন, ওনার ওই জায়গায় গিয়ে ওনার সেন্স ফিরে আসছে, সম্পূর্ণ সেন্স ফিরে আসছে। তো উনি তখন বলল, উনি তখন নিজের সকল ডিটেলস জানতো। ওনার ছেলে আছে, ছেলে শিক্ষিত প্রাইমারি স্কুলের টিচার, ওনার বাড়ি কুমিল্লা উপজেলা বরুড়া, গ্রামের নাম বলল, সব বলল। তো উনি আবার যেই বাড়িতে উঠছে ওই বাড়িটা মানে স্থানীয় প্রভাবশালীদের বাড়ি, চেয়ারম্যান ছিল নির্বাচিত, সেই 1985 বা 90 সালের মধ্যে ঘটনাটা। তো তো ওনারা আবার এই ঘটনাটা ওনারা শুন না, তো ওনারা বলল যে ওনার তো সব কিছুই আছে, ফ্যামিলি আছে, সম্পদ আছে, সব কিছু আছে, ওনাকে তো দ্রুত ওনার বাড়িতে দেওয়া উচিত। তো এই জন্য ওনারা রেডিও স্টেশনে এটা পাঠাইছিল যে এরকম এরকম একটা মুরব্বী এখানে আসছে, আপনারা এটা প্রচারণা করে দেন, তাহলে মানে খুঁজতে সুবিধা হইব। তো আমার নানাই খুঁজতে ওইখানে গেছে। তো পরবর্তীতে ওনার ছেলের দেখে অনেক খুশি হয়েছে, আবেগ আপ্লুত হয়ে গেছে। তো এরপরে উনি সেই কুড়িগ্রাম রৌমারী থেকে মানে নানি ওনাকে আনছে। তো যখন গ্রামে আসছে তখন নাকি এরকম হয়েছিল যে হাজার হাজার মানুষ ওনাকে দেখতে আসছে, যে সবাই তো মনে করছে উনি মারাই গেছে, যে বা কোথায় হারিয়ে গেছে, মানে দীর্ঘ 1.5 মাস 2 মাস পরে উনি বাড়িতে আসছে। তো উনি এরপরে আইসা উনি সম্পূর্ণ সুস্থ। তো ওনাকে জিজ্ঞেস করার পর যে তা আপনি কিভাবে এত দূরে গেছেন, ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তেমন উন্নত ছিল না, চলতে গেলে শুধু মানে ট্রেন ছিল, আর মানে যানবাহন একবার কম ছিল ওই সময়। তো বলল যে
উনি বলতে পারে না, কয় মনে হয় ওই ওনার সাথে যে খারাপ জিনগুলো ছিল এরাই নাকি ওনাকে সেই উত্তরবঙ্গে নিয়ে গেছে। তো এই ঘটনাটা এখন মানে আম্মু শেয়ার করে যে এরকম এরকম ওনার দাদির সাথে এরকম একটা ঘটনা ঘটছিল, যে মানে এগুলো মনে রাখার মতো আর কি, পারিবারিক ঘটনার মধ্যে মনে রাখার মতো ঘটনা। এই ছিল আমার তৃতীয় ঘটনা। আমি আরেকটা ঘটনা বলতেছি। তো এই ঘটনাটা মূলত আমি যখন ক্লাস 8-এ পড়তাম 2017 সালের দিকে। তো আমাদের গ্রামটা মূলত এই বিশাল কি বলে জলা, আমাদের এদিকে বলে, অনেকের দিকে বিল বলে, অনেকের দিকে হাওয়ার বলে। তো বিশাল, একদিক দিয়ে তাকাইলে আরেক দিক দিয়ে মানে গাছপালা ছাড়া কিছুই দেখা যায় না, এত দূর, মোটামুটি 2 কিলোমিটার দূর আর কি, এত বড়। আর মাঝখান দিয়ে একটা খাল গেছে, বিশাল খাল। তো এই ঘটনাটা মূলত 2017 সালে। তো আমি তখন পড়াশোনা করতাম মূলত বাড়ির বাইরেই। তো মাসে 2 দিন 3 দিন বা 1 দিন বন্ধ থাকতো, তখন গ্রামে আসতাম। তো আয়সা আমার ফ্রেন্ড সার্কেল বেশি নাই, 2-3 জন আছে। তো তাদেরকে নিয়ে রাতের বেলা মানে বের হইতাম বলতে তখন আমাদের মানে এখানে কারেন্ট ছিল না। তো গ্রামের মধ্যে মোটামুটি কারেন্ট, রাতের বেলা কারেন্ট না থাকলেও মানে ঘুমানো যায়, ঠান্ডা পড়ে। তো তারপরও আমরা যেহেতু গ্রামের ছেলে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতাম। তো বিশেষ করে মানে রাতের বেলায় আমরা মানে ওই হাওরের দিকে হাঁটতে যাইতাম, মানে এত বাতাস। আর এদিকে ওই দিন পূর্ণিমা ছিল, পূর্ণিমা বলতে চাঁদটা মানে বিশাল, পুরা মানে হাওয়াটা খুব সুন্দর দেখাচ্ছে। তখন ছিল বর্ষাকাল বলতে বৃষ্টি নাই, কিন্তু আগে বৃষ্টি হয়েছে, হইয়া হাওরগুলো মানে পানিতে ভর্তি। এরপর এই খালের মধ্যেও পানি। আর আমরাও 3-4 বন্ধু হাঁটতেছি, মানে আর বলতে পারেন একটা আলাদা একটা সুখ, বাতাস, পানি, উপরে পূর্ণিমা, মানে খুব আনন্দে আমরা এই জলার মধ্যে হাঁটতেছি। জলাটা তো বললাম 2 কিলোমিটার মতো, হয়তো আমরা হাঁটে 1 কিলোমিটার যাব। ওই জায়গায় একটা ব্রিজ আছে, ওই জায়গায় বসে আড্ডা দেই, এবং কি সাথে থাকে, বেল থাকে মাছ ধরার জন্য। তো ওই জায়গায় গিয়ে আড্ডা দেই, মুরব্বীরা থাকে, মুরব্বীদের সাথে কথাবার্তা বলি, এই আর কি। তো আমরা রাতে আর 12টা-1টার দিকে গেছি, ওই জায়গায় গেছি, গিয়ে ওই জায়গায় একটা মুরব্বী আছে, মুরব্বীর বয়স কত 70-80 বছর হবে এরকম। তো ওনার আবার একটা নৌকা আছে। তো উনি আমাদেরকে খুব করতো, স্নেহ করতো, গ্রামের ছেলে, রাতের বেলা আসছি। ওনারও একটা মানে ভয় বলে না, ভয় তো সবারই আছে, যে যত সাহসী বলক না কেন, রাত 12টা-1টার দিকে যদি বিলের দিকে আপনি একা একা থাকেন, আপনারও ভয় থাকবেই, যত সাহসী থাকেন। তো তখন উনি আমাদেরকে দেখি মানে একটু ভালো ফিল করতেন, যে ছেলেরা আসছে, বসে আড্ডা দেই, বা ওই মাঝে মধ্যে উনি বসে থেকে আমরা যাই বেল টান দেই, মাছ পাই। এরপরে ওনার একটা নৌকা আছে, নৌকা দিয়ে আমরা এই খালের মধ্যে ঘোরাঘুরি করি, করি। তো আমরা ঘুরে টুরা ওনার কাছে আসলাম। তো আইসা ওনাকে বললাম যে এরকম এরকম কি অবস্থা, মাছ টাছ কেমন পান? তো উনি কইলো, হ্যাঁ আলহামদুলিল্লাহ মাছ ভালোই পাই। এই তুই কথায় কথায়, গ্রামের মুরব্বীরা তো বেশিরভাগই গল্পের মধ্যে চলে যায়। তো ওনাকে বললাম যে আপনার জীবনে এরকম কোনো গল্প আছে কি না, মানে যেটা খুবই মনে করার মতো বা বেদনাদায়ক এরকম। তো উনি তখন বলল যে হ্যাঁ বাবা, এরকম ঘটনা আছে। উনি যখন আমাদের মতো যুবক ছিল তখন ব্যবসা বাণিজ্য করতো, ডিম বিক্রি করতো। উনি বলল, উনি ওই সময় গ্রামের মধ্যে ডিম বিক্রিটা খুব জনপ্রিয় ছিল। তো উনি বলল যে একদিন ডিম বিক্রি করতে করতে অনেক রাত হয়ে গেছে। রাত বলতে বিক্রি করছে ধরেন মাগরিব পর্যন্ত, এরকম 4-5 কিলোমিটার দূরে। তো ওইখান থেকে বাড়িতে আসতে আসতে ধরেন মোটামুটি 11টা-12টা বাজে যাবে এরকম। তো উনি যখন ডিম বিক্রি করে শেষে গ্রামের বাড়িতে বা ওনার গ্রামে আসবে,
তো তখন আজ থেকে ঘটনাটা ওনার যুবক বয়সের দিকে, মোটামুটি 1980 সালের দিকে হতে পারে, 1900 এরকম আর কি। তো উনি বলল যে যখন আমি ডিম বিক্রি করে মানে বাসার দিকে যাইতেছি, বাসা আমার কাঁধের মধ্যে ডিম বোঝাই, মানে অনেকগুলো ডিম। উনি ডিম কিনেও বিক্রিও করে, যেগুলো ধরেন বেশি কিনে ফেলছে খাঁচির মধ্যে থাকে, অন্যদিন আবার এগুলো বেশি ধরে বিক্রি করে দেয়, এরকম আর কি। গ্রামের ডিম ব্যবসাটা মানে হাইটা ব্যবসা করে ডিম। তো উনি যখন গ্রামে আসতেছে, তো উনি আশেপাশে কেউ নাই, ওই যে বললাম আমাদের হাওয়াটা অনেক বিশাল, 2 কিলোমিটার দৈর্ঘ্য হবে, 2 কিলোমিটার প্রস্থ এরকম 1.5-2 কিলোমিটার হবে, বিশাল। তো রাত 11টা-12টার দিকে উনি গ্রামের মধ্যে আসতেছেন, বাসা হয়তো একটু সামনে। তো উনি যখন আসতেছেন মানে ওনার আশেপাশে কেউই নাই। ওই সময় আবার অমাবস্যার রাত ছিল, অন্ধকার ঘুটঘুটে, স্বাভাবিক একটা ভয় থাকে। তো উনি বলল যে হঠাৎ মানে ওনার গাটা চমচম দিয়ে উঠলো, যে খুব ভয় ভয় লাগতেছে, মনে হয় এদিকে কেউ আছে। মানে উনি যত কাঁক দেয় ততই ভয়টা ভিতরে ঢুকতেছে। তো উনি হঠাৎ দেখলো যে মানে একটা সাদা কাপড় পরে দৌড় দিল, শুধু একটু দৌড় দিল, মানে 1 সেকেন্ডের মধ্যে আবার এটা গায়েব। তো তখন উনি বুঝছে যে কিছু একটা আছে, শিওর। তো উনি তখন যেহেতু মুসলমান, আল্লাহর উপর বিশ্বাস আছে, উনি আয়াতুল কুরসি বা ধর্মীয় যে সেফটির জন্য এগুলো উনি পাঠ করতে লাগলো। তো যতক্ষণ পাঠ করে স্বাভাবিক, যখন আবার বন্ধ করে রাখে তখন আবার মানে এরকম, মানে একটা ভয় দেখাইতেছে ওনাকে, রাতের বেলা এদিক দিয়ে আসতেছে এরকম। তো উনিও মোটামুটি একটু সাহসী তো, কিন্তু তারপরও তো বললাম যে ভয়টা তো থাকে। তো উনিও আয়াতুল কুরসি এগুলো পড়তেছে। তো হঠাৎ করে মানে খুব একটা দমকা বাতাস আসলো। তো তখন উনি বলল যে দৌড় দিলে ডিমগুলো ভেঙে যেতে পারে। তো উনি মানে একটু সাহস করেই একটু দাঁড়াইছে, কারণ দৌড় দিলে বা বাতাসে ডিমগুলো ভেঙে লস হয়ে যেতে পারে। তো তখন উনি দাঁড়াইয়া খুব সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি খুব দোয়া দুরূদ পড়তেছে নিজেকে সেফটি রাখার জন্য। আর ওই দিক দিয়ে খুব বাতাস, দমকা বাতাস, মূলত ওনাকে টার্গেট করছে খারাপ জিনগুলো। উনি যেটা বললো আর কি, যে যেভাবে ওনার আজকে একটা ক্ষতি করব। তো যাক, আর পারলো না, উনিও আস্তে আস্তে বাড়িতে চলে আসলো। তো বাড়িতে আইসা উনি এই ঘটনাটা বলল। তো এরপরে উনি মানে এই ঘটনাটার পর ওনার একটা মানে জ্বর আসে, অনেকদিন অসুস্থ ছিল। তো এরপরে আর উনি রাতের বেলায় আর মানে অমাবস্যায় বিশেষ করে যখন অন্ধকার থাকতো তখন আর মানে এই জলা দিয়ে যাইতো না। ওই যে একটা ভয় ধরছে যে এরকম জিনিস দেখছে, হঠাৎ দৌড় দিয়ে সামনে দিয়ে চলে যায়, বাতাস, মানে এগুলো ওনার মনে একটা মানে আতঙ্ক তৈরি করে দিছে, যে এই জলা দিয়ে মূলত রাতের বেলা অমাবস্যার দিনে উনি চলাফেরা করে না, আর করলেও সাথে ওই সঙ্গী নিয়ে যায়। তো এই ছিল মূলত আমার ঘটনাটা আর কি শোনা, যে গ্রামের মুরব্বীদেরকে বা চাচাদের থেকে এসব ঘটনা শুনতে ভালোই লাগে, যে তারা তাদের এক্সপিরিয়েন্স বলে, যুবক বয়সে কি করছে বা এসব মানে প্যারানর্মাল যে ঘটনাগুলো ওরাও মানে হাসি খুশিভাবে বলে, মানে আনন্দ নিয়ে বলে, আর আমরা আনন্দ নিয়ে শুনি। আর যেহেতু আমি মানে ছোটোকাল থেকে ভূত স্টুডিও শুনি, মানে এইসব বিষয়ের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো এই ছিল মানে আমার এই ঘটনাটা।